দেখে যান, কোথাও কারো যদি কোনো কনফিউশন থাকে আমরা সেটা পরে আসতেছি। কি ব্যাপার, দেখেন মনে করেন আপনি ইউএসএ থেকে একটা প্রোডাক্ট এক্সপোর্ট করতেছেন, ইউএস এক্সপোর্টিং কান্ট্রি, আপনি ইম্পোর্ট করতেছেন, আপনি ইম্পোর্ট করলেন। হ্যাঁ, ইম্পোর্ট লেভেলে আপনি মনে করেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে যে আপনার, হ্যাঁ, প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, সেটার জন্য রেট অফ ভ্যাট হচ্ছে 15%, সিম্পল করে টোটাল ভ্যাট 15 টাকা, আপনি ভ্যাট সহ এটা মূল্য হচ্ছে যে 115 টাকা। আপনি প্রোডাক্টটা 100 টাকার একটা প্রোডাক্ট তারপরে ইম্পোর্ট করার পর আপনি করলেন কি, সেটা ইন্ডাস্ট্রি লেভেলের কাছে সেল করলেন বা দিলেন, ইন্ডাস্ট্রি লেভেলে আসলো, সেল করলো বা হ্যান্ড ওভার, সেটা তখন প্রোডাক্টটার দাম, প্রোডাক্টটা এখানে ভ্যালু এডিশন হলো, এই জায়গায় ভ্যালু এডিশন হলো, তো প্রোডাক্টটা বাড়বে 160 টাকা। হ্যাঁ, আপনার সেটা ভ্যাট হচ্ছে যে কত, সেটা এটা ভ্যাট ছাড়া ভ্যালু, হ্যাঁ 15%, তার মানে ভ্যাট হচ্ছে যে 24 টাকা। আপনার এই খেয়াল করেন এই জায়গাটাতে একটু বোঝার বিষয়, গভর্নমেন্টের ফান্ডে দিবে কত, 9 টাকা, তার মানে এই 15 টাকাটা সে ক্রেডিট রিবেট নিচ্ছে, এটা হচ্ছে, এটাই হচ্ছে যে এই লেস করাটা হচ্ছে যে আপনার ক্রেডিট অর রিবেট। তাহলে টোটাল দাঁড়ালো কত, দেখেন সে এই 15 টাকাটা নিয়ে এই জিনিসটা আমরা লেস করলাম, লেস করে তার 9 টাকা গভর্নমেন্টের ফান্ডে সে দিয়ে দিল। দেন ইন্ডাস্ট্রি লেভেলে যে আছে সে করলো কি, সেটা সে ডিস্ট্রিবিউটর লেভেলে দিল, তার প্রোডাক্টটা ভ্যালু এডিশন করে, ভ্যালু এডিশন আরো করে সে আপনার দিল 180 টাকা বিক্রি করলো, সে এখানে ভ্যাট আসলো 27 টাকা, 27 টাকা তার এখানে ভ্যাট আছে, তাহলে এই 27 টাকাটা ওকে দিল। তাহলে এই 27 টাকাটা যখন সে গভর্নমেন্টকে যখন দিতে যাবে তখন করবে কি, সে এই পর্যন্ত আগ পর্যন্ত যত টাকা ভ্যাট দিয়ে আসছে সেটা সে লেস করবে। দেখেন এইটাই লেস করতেছে। তারপর নেট ভ্যাট 3 টাকা সে গভর্নমেন্টের ফান্ডে দিবে। ডিস্ট্রিবিউটর থেকে গেল কি, গেল হোলসেলার বা রিটেলারের হাতে, রিটেলার হাতে প্রোডাক্টের প্রাইস কত, 220 টাকা, সেটার 15% ভ্যাট, টোটাল ভ্যাট 33 টাকা। তাহলে 33 টাকা সে দিতে হবে, হ্যাঁ, কিন্তু সে আগ পর্যন্ত আগের সে এখন গভর্নমেন্টকে দিবে 6 টাকা, সে গভর্নমেন্টের ফান্ডে 6 টাকা দিবে। তারপর দেখেন এই 27 টাকা, তারপর হোলসেলার থেকে গেল কার কাছে, শেষ পর্যন্ত কনজিউমার কাছে প্রোডাক্টটা 253 টাকায় গেল, যার ভিতরে প্রোডাক্ট গুলো সে প্রোডাক্ট বাবু 220 টাকা দিছে, 33 টাকা দিছে ভ্যাট বাবু। তাহলে দেখেন এই যে শেষ পর্যন্ত এই 33 টাকা ভ্যাট আসছে আপনার প্রোডাক্টের, এই 33 টাকাটা বিভিন্ন স্টেজ, এখানে 6 টাকা, এখানে 3 টাকা, এখানে 9 টাকা, এখানে আপনার 15 টাকা, এখানে এখানে কত, এখানে সে 15 টাকা ভ্যাট দিয়ে টোটাল ভ্যালুটা 33 টাকা ভ্যাটটা সে গভর্নমেন্ট পাবে। তো গভর্নমেন্ট কার থেকে পাইছে, বিভিন্ন স্টেজে পাইছে, এবং প্রত্যেক স্টেজে তার আগে দেওয়ার সময়, গভর্নমেন্টকে দেওয়ার সময় সে আগেরটা আগে প্রোডাক্টের ভিতরে যে দামের ভিতরে যেটা দিছে সেটা সে লেস করছে, এই লেস করাটাই হলো যে রিবেট। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো দেখেন, টোটাল ভ্যাট ভ্যালু, টোটাল ভ্যাটটা কত, 15 টাকা, 9 টাকা, 3 টাকা এবং 6 টাকা মিলে 33 টাকা গভর্নমেন্ট পাইছে। গভর্নমেন্ট শেষ পর্যন্ত 33 টাকাই পাইছে, ইম্পোর্টার থেকে পাইছে 15 টাকা, ইম্পোর্টার, তারপরে ইন্ডাস্ট্রি লেভেল থেকে পাইছে 9 টাকা, ডিস্ট্রিবিউটর থেকে পাইছে 3 টাকা, হোলসেলার থেকে পাইছে 6 টাকা, সব টাকা পেয়ে গেছে। শেষ পর্যন্ত টোটাল 33 টাকায় বিয়ার করছে কে, কনজিউমার বিয়ার করছে। এই জায়গায় স্যার কারো কোনো সে আছে কিনা বলেন স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার, মানে যারা কোনো গুডস পারচেজ করে সেল করবে, তার মানে আপনার ইম্পোর্ট করে এটা সেল করবে, সেই ক্ষেত্রে কমার্শিয়াল, কি শুধু 15% হবে শুধু? আমি আবারও বলছি, এটা হচ্ছে যে আমাদের একটা মেকানিজম, এখন সে কি ধরনের প্রোডাক্ট বিজনেস করে সেটার উপর ডিপেন্ড করে, সেটা তো আবার হইতে অন্য না। নরমালি 15%, আমি এখানে বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে যে ক্রেডিট রিবেট মেকানিজমটা কিভাবে কাজ করে। এখন আপনি যে প্রোডাক্টটা কথা বলতেছেন বা যে সার্ভিসটার কথা, সেটা তো এক্সাম্পলটা হইতে পারে। এখন আমি যদি একদম ডাইরেক্ট বলি এটা 15%, সেটা আমাদের বলাটা এক্সেন্সিভ ভুল হবে। বুঝতে পারছি কথাটা? জি স্যার। আর এখানে কনজিউমার কি স্যার কোনো রিবেট পাবে না? তাকে কি 33 টাকা দিতে হবে? ওকে, রনি কে বলছিলেন, ইমতিয়াজ? স্যার উনি বলছিলাম। রনি, আচ্ছা ওকে, আমি আপনার কোশ্চেনের আনসারটা অন্যভাবে দিই। আপনি কালকে সকালে যখন একটা টুথপেস্ট কিনবেন, মনে করেন টুথপেস্টের দাম 150 টাকা, এই 150 টাকার মধ্যে আপনি মনে করেন ছিল 15টা, কথার কথা আমার 20 টাকা ছিল ভ্যাট, আর 130 টাকা ছিল প্রোডাক্টের ভ্যালু। এখন আপনি কার থেকে রিবেট নেবেন বলেন? ভ্যাট তো আমার যদি প্রথম ক্লাসটা পড়ে
পড়ে থাকেন ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাট ইজ এ ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ওই ট্যাক্সটা যেটা কনজিউমার বিয়ার করে। আপনার ভ্যাটের ভ্যালু আপনাকেই দিতে হবে, কনজিউমার। যদি আপনি কালকেও ওইটা 150 টাকা দিয়ে কেনার পরে যখন আপনি এজ এ বিজনেসম্যান হিসেবে আপনি আরেকজনের কাছে 155 টাকায় বিক্রি করলেন, তখন আপনি ওই পুরো টাকাটাই ভ্যাট টাকাটাই আপনি ওর উপর চাপাই দিবেন। শেষ পর্যন্ত কনজিউমার হাতে যাওয়া পর্যন্ত সবাই এরকম একজন আরেকজনের ঘাড়ে দিয়ে দিবে, শেষ পর্যন্ত কনজিউমার বিয়ার করবে। ঠিক আছে রনি? জি স্যার। আমি এদিকে ডিস্ট্রিবিউশন লেভেলে কি আপনার ভ্যাটটা কি কম হচ্ছে নাকি স্যার, নাকি না না, এটা কম হচ্ছে না, এটা কম হচ্ছে না, ভ্যালু এডিশনটা কম হয়েছে, সেই জন্য ভ্যাটটা এখানে কম দেখাচ্ছে। ভ্যালু এডিশন, ভ্যাটটা কিসের উপর হয়? ভ্যালু। হ্যাঁ ভ্যালু এডিশনের পরে হবে। হ্যাঁ, আমি তো এটা এক্সাম্পল হিসেবে দিলাম। আমি এখানে বেসিক জিনিসটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ এই স্যার যে ঠিক দেখেন আছে, এখানে বুঝতে 15 টাকা, পারছি। এখানে 9 টাকা সে গভর্নমেন্ট, এখানে সে 15 টাকা দিচ্ছে। এর ভ্যাট আসছে কিন্তু কত? এর ভ্যাট কিন্তু অনেক বেশি আসছে। ভ্যাট তো আসছে কত? 24 টাকা আসছে না? সে 24 টাকা দিবে না, সে 9 টাকা দিবে, কারণ এই 15 টাকাটা সে রিবেট নিয়ে ক্রেডিট নিয়ে নিবে, লেস করে দিবে। ঠিক এর ভ্যাট আসছে কত? 27 টাকা, কিন্তু সে 24 টাকা আগে দিয়ে আসছে। 24 টাকা লেস করে 3 টাকা গভর্নমেন্ট ফান্ডে দিবে। আমরা বলি না যে ভ্যাট আছে যে একটা কয়েকটা স্টেজে মানে এখানে দেখেন না, ইম্পোর্টার সার এখানে সে প্রফিট করছে, ইন্ডাস্ট্রিয়াল এসে ভ্যালু এডিশন করছে, ভ্যালু এডিশন মানে প্রফিট করছে, ভ্যালু কিছু যোগ করছে। তাহলে প্রত্যেকটা ভ্যালু এডিশন স্টেজে আপনার এই জিনিসটা হবে। এখন খেয়াল করেন, আমি একটু আগে একটা কথা বলছি যে অ্যাডভান্স ট্রেড ভ্যাটের একটা কথা বললাম না। মনে করেন এই ইম্পোর্টার 100 টাকার প্রোডাক্টটা আনার পরে কার হাতে দিছে, কোথায় গেছে, এটা যদি রেকর্ড না থাকে, গভর্নমেন্ট কি এই বাকি টাকাটা ভ্যাট হিসেবে পাবে, জেনারেট করতে পারবে? না স্যার পারবে না। নো স্যার। সেই জন্য গভর্নমেন্ট করছে কি ওই ভ্যাটটা চালু করছে। আমাদের দেশে এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক বড় বড় ইট আছে, ওরা একবারে আইআরসি ওপেন করে একটা নাম দিয়ে একটা অ্যাড্রেস দিয়ে ওটা একবার ইম্পোর্ট করে ওই কোম্পানিকে আর হদিস পাওয়া যায় না। আমি খারাপ জিনিসটা সামনে আনতেছি না, বাট আমি আইনের মানুষ, আইনের মধ্যে কথা করে কথা বলতেছি। ঠিক আছে স্যার আমি একটা এক্সাম্পল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটার সাথে কিছুটা রিলেট। কে বলছিলেন? আশফিয়া আশফিয়া। আশফিয়া স্যার, যে আমি একটা ক্লায়েন্ট অফিসে এরকম একটা বিজনেস দেখছি স্যার, যে তারা বিভিন্ন জায়গায় অফিস ভাড়া নিয়ে সেটাকে আবার থার্ড পার্টি হিসেবে কাজ করে। অফিস ভাড়া নিয়ে সেটা আবার অন্য ক্লায়েন্টকে তারা ডেকোরেট করে তারপর ট্যাবলেট বলতে কি? মানে এটা রেন্টাল হিসেবে দিচ্ছে। তো এখন যখন এখানে যেটা হয়েছে, মানে ল্যান্ডলর্ড যিনি, তাকে কিন্তু একটা ভ্যাট, তার ইন থেকে একটা ভ্যাট দেওয়া হচ্ছে, মানে বাড়ি ভাড়া ইনভয়েসের মধ্যে এরকম একটা হচ্ছে। তো এই মনে হয় আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, কমার্শিয়াল টাইপের বিজনেস করে। তো এইখানে আমার আগামী ক্লাসে একটা এক্সাম্পল সহ একটা কেস সহ আসবে ভ্যাটের, বাড়ি ভাড়ার ক্ষেত্রে ভ্যাটের মেকানিজমটা কি সেখানে আপনি দেখতে পারবেন। বাট আমি খুব শর্টলি একটা কথা বলি, একটু একটা দুটো স্লাইডের পরে পাবেন যে আসলে ইনপুট ট্যাক্স বা রিবেট নেওয়ার জন্য আপনাকে কোন কোন কন্ডিশন ফিল আপ করতে হবে। আপনার ওরা যদি ওই কন্ডিশনগুলোর ভিতরে যদি না পড়ে, তাহলে সে রিবেট নিতে পারবে না। কন্ডিশনগুলো কি কি আমি একটু পরেই আপনি পাবেন। জি ঠিক আছে স্যার। যদি ওটার মধ্যে যদি আপনি ক্লিয়ার না, ইউ अगेन রেজ দ্য ভয়েস অর ওয়েট ফর নেক্সট ক্লাস। ওকে জি জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনাদের কোশ্চেন আশা করি, শুনেন আমি কোশ্চেন আশা করলে হয় কি, মানে আমি বুঝি যে আপনারা আমার সাথে আছেন এবং আমি চেষ্টা করব যে একদম কারেক্ট আনসারটা দিতে। যদি কোথাও আমার কাছে মনে হচ্ছে না আমি আনসারটা মেবি কনফিউশন, দেন আই উইল টেক এ পজ এন্ড আই উইল কাম ব্যাক নেক্সট ক্লাস অর পরবর্তীতে আমি সেটার আনসার নিয়ে আসবো। প্লিজ বলেন, আর কে জানি বলতেছিলেন? স্যার আমি বলতেছিলাম, স্যার সকল ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে কি ভ্যাট দিতে হয়?
অবশ্যই অবশ্যই আপনার ভ্যাটে কারা দিতে হবে, আমরা এর আগের ক্লাসে এনলিস্টেড রেজিস্ট্রেশন কাদেরকে করতে হবে। দেখেন আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের পেছনে একটা রিজন মাথায় রাখবেন, যে আমি লাস্ট ক্লাসে যখন আমরা ভ্যাট রেজিস্ট্রেশন কারা নিতে হবে, সেখানে যদি আপনার ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা যদি ওই ক্রাইটেরিয়ার ভিতরে মিট করে, অবশ্যই তাকে ভ্যাট দিতে হবে। ভ্যাট ছাড়া আসলে কেউ নাই। আমি স্যার আবারও বলছি, আমি একটা কথা শুনছি যে স্যার যেগুলো রাইস করে রাইস মিল গুলা, সেটা নাকি ব্যাট দিতে হয় না। রাইস মিলগুলো ভ্যাট দিতে হয় না। হ্যাঁ, এখানে আমাকে একটু দেখতে হবে। আপনি যেটা বলছেন যে উনারা যদি স্পেসিফিক যদি বলে এবং কোন এসআরও আন্ডারে যদি তাদেরকে যদি মকুব করে, অথবা আমাদের একটা শিডিউল বলা আছে না, যে কোনগুলো জিরো ভ্যাট কোনগুলো এক্সামটেড ভ্যাট শিডিউল আছে না, ওই শিডিউলের হ্যাঁ, মধ্যে জি, যদি স্যার। ওই ধরনের বিজনেস থাকে তাহলে তারা ভ্যাট দিতে হবে না। আমাদের 3টা শিডিউল আছে, আমি ক্লাসে বলছিলাম যে 3টা শিডিউলের ভিতরে যদি তাদের ওই এক্সামটেড শিডিউল আছে, কতগুলো কারা কারা এক্সামটেড কারা কারা জিরো রেটেড, ওগুলোর মধ্যে যদি তারা পড়ে তাহলে ভ্যাট দিতে হবে না। আর আপনি একদম স্পেসিফিক রাইস বলছো তো, তাহলে আমাকে শিডিউলটা একটু একদম লাইন বাই লাইন করতে হবে। শিডিউলটা অনেক বড়, প্রায় 3-4 পেজের একটা শিডিউল। আমি আরো কনফিউশন ছিল, এই জন্য স্যার আপনাকে জিজ্ঞাসা। হ্যাঁ, আপনি ওই শিডিউলটাতে দেখেন। হ্যাঁ, 3টা জি, স্যার। শিডিউলে যেখানে একটা এক্সাম শিডিউল আছে সেটাতে দেখে নিন, বা ওদেরকে বলবেন যদি শিডিউল না থাকে ওদের জন্য কোনো স্পেশাল এসআরও আছে কিনা সেটা একটু জেনে নিবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এনিমোর? ওকে, আমরা এটা মোটামুটি বুঝছি ক্রেডিট মেকানিজমটাকে। এটা এক্সাম্পল হিসেবে আমরা একজন হাত থেকে আরেকজন হাতে গেলে কেন কিভাবে ভ্যাটটা সে গভর্নমেন্টের কাছে দিবে, আগ পর্যন্ত যেটা দিয়ে আসছে সেটা সে লেস করবে, কিভাবে লেস করবে, জাস্ট একটা এটা বোঝার জন্য। এখানটা দিস ইজ একদম সিম্পলি আকারে। এটাতে যদি আপনি যদি ক্রিটিক্যাল করার চেষ্টা করেন, এখানে অনেক কিছু ক্রিটিক্যাল করা যায়। খুব ইজি ভাবে যদি বোঝার চেষ্টা করেন তাহলে সামনে ক্রিটিক্যাল করে আর ক্রিটিক্যাল কোশ্চেন গুলো বুঝতে আপনার সুবিধা হবে। ইমতিয়াজ কি কিছু বলবেন? না স্যার। ওকে, এখন আসেন এটা এই সেকশন 45 এ বলা আছে কি, এক মিনিট, আপনি যে এই যে নেট পেয়েবল বের করবেন, আপনার একটা ভ্যাটের যে নেট পেয়েবল বের করবেন, এই নেট পেয়েবল বের করার ক্যালকুলেশনটা আপনার নেট পেয়েবলটা বলতে আমরা কি বুঝে থাকি। যেমন এটা যদি বলি যে আমরা নিট ভ্যাটের নেট পেয়েবল যেভাবে কিভাবে করব, একটু পড়ি তারপরে আমি সহজেই বুঝে দিচ্ছি। ফর এনি ট্যাক্স পিরিয়ড, net tax payable amount determine, net tax payable নির্ধারণ করা হবে by taxpayer in the following way। এই নিচের ফর্মুলাগুলোতে বা নিচের ওয়েতে করা হবে, খুব সহজ জিনিস এটা। all output tax and supplementary payable shall be added together। যত ধরনের আউটপুট ট্যাক্স আপনি দিচ্ছেন এবং সাপ্লিমেন্টারি দিচ্ছেন সেগুলো সবগুলো একসাথে যোগ করে নেবেন। ইনপুট ট্যাক্স shall be subtracted from the assessed amount, এবং সেই ইনপুট ট্যাক্স গুলো ওই আউটপুট ট্যাক্স থেকে বা অ্যাসেসড অ্যামাউন্ট থেকে আপনি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, আর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো দিবেন। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি, জাস্ট 2টা স্লাইডে পরে আছে, শুধু এটা মাথায় রাখেন যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেসব অ্যাক্টিভিটিস এর কারণে আপনার ভ্যাটের পরিমাণটা বাড়বে, ভ্যাটের দেওয়ার পরিমাণটা বাড়বে, দেনা পরিমাণটা বাড়বে, গভর্নমেন্টকে বেশি দিতে হবে, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং যেসব অ্যাক্টিভিটিস গুলোর কারণে আপনার ভ্যাটের পরিমাণ কমে যাবে সেই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সোজা কথা হচ্ছে, তবে খুব সহজ ভাষায় বলি, আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইজ ইকুয়াল টু নেট পেয়েবল। আবারও বলতেছি, আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইজ ইকুয়াল টু নেট ট্যাক্স পেয়েবল। বুঝা গেছে কথাটা? জি স্যার। স্যার আবার একটু প্লিজ। এই নেট ট্যাক্স পেয়েবল কি, আউটপুট ট্যাক্স, হ্যাঁ, আউটপুট ট্যাক্স লেস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইজ ইকুয়াল টু নেট ট্যাক্স পেয়েবল। মানে এটা জাস্ট সেকশন 45 বলে দিয়েছে যে নেট ট্যাক্স কিভাবে, এটা খুব সহজ জিনিস। এটা দেখতে অনেকবার মনে হয় যদি আপনাদেরকে বলে যে কোন ম্যানারে নেট পেয়েবল ক্যালকুলেট করতে হয়, নেট পেয়েবল করতে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট। আউটপুট ট্যাক্স মানে কাস্টমার থেকে যা নিবেন সেই টাকাটা, মনে করেন 50 টাকা, এই পর্যন্ত ইনপুট ট্যাক্স যা দিয়েছেন মনে করেন 20 টাকা, সেটা লেস করবেন। যদি কোনো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা যোগ করবেন, যদি কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো থাকে সেগুলো লেস করবেন, লেস করে আপনি গভর্নমেন্টকে নেট পেয়েবল টাকা বের করে দিবেন। আচ্ছা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট তো আমি জানি, বাট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট একটু কনফিউশন আছে স্যার। জাস্ট 2টা স্লাইডের পরে কনফিউশন থাকবে না, যদি থাকে আবার হ্যান্ড রেজ দ্য হ্যান্ড। জাস্ট 2টা স্লাইডের পর থাকবে না। ইনপুট ট্যাক্স ক্রেডিট, এই যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা নেবেন, যে আপনি যে লেস করবেন, আপনাদের ইচ্ছা করলে লেস করতে পারবেন না, আপনাকে লেস করার জন্য কিছু ক্রাইটেরিয়া মিট করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো কি,
একদম নরমালি যদি বলি যে ভাই আমি সিমেন্টটা প্রডিউস করার জন্য বা আমার ফিনিশ গুডসটা প্রডিউস করার জন্য এই পর্যন্ত যত টাকা ইনপুট দিছি সবগুলো আমি লেস করব না, আপনি ইচ্ছা করলে পারবেন না। একটা সার্টেন কন্ডিশন এবং ফর্মুলা আপনাকে মেনটেন করতে হবে। রুলস এন্ড রেগুলেশন মেনটেন করলে দেন আপনি ইনপুট ট্যাক্সটা ক্রেডিট পাবেন। যদি একটা কথা বলি আপনাদেরকে, সবসময় মাথায় রাখবেন এবং আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে ওই জিনিসটা খেয়াল রাখবেন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের ক্ষেত্রে ওই জিনিসটা খেয়াল রাখবেন। ট্যাক্স রিবেট অর ইনপুট ট্যাক্স ক্রেডিট যাই বলি না কেন, এটা লাইকে একটা ক্যাশ টাকা, মানে একটা মানে একদম হার্ড ক্যাশের মতো। কেন হার্ড ক্যাশের মতো কথাটা? আপনি মনে করেন একটা প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে বিভিন্ন স্টেজে ট্যাক্স ভ্যাট দিয়ে আসছেন। এখন সেটার প্রপার মেইনটেনেন্সের কারণে, প্রপার রেকর্ডের কারণে, ল কমপ্লেক্স না কারণে আপনি কাস্টমার থেকে যে ভ্যাটটা নিছেন গভর্নমেন্টকে দেওয়ার জন্য, সেখান থেকে লেস করতে পারতেছেন না। যেমন মনে করতে কাস্টমার থেকে 100 টাকা নিছেন, আপনি কিন্তু অলরেডি 60 টাকা 70 টাকা গভর্নমেন্টকে দিয়ে আসছেন। এখন আপনার প্রপার রেকর্ডের জন্য 60-70 টাকা আপনি বিয়োগ করতে পারতেছেন না। তো বিয়োগ করতে না পারলে হবে কি, আপনাকে ওই 100 টাকাই গভর্নমেন্টকে দিতে হবে। দ্যাট মিন্স কি আপনি একদম ইনপুট ট্যাক্স ক্রেডিট হচ্ছে ক্যাশ টাকা লসের মতো, পানিতে ফেলে দিলে যেরকম হয়, ঠিক ইনপুট ট্যাক্স যারা ক্রেডিট নিতে জানে না, মেকানিজম করতে জানে না, তারা হচ্ছে যে ক্যাশ টাকা পানিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। ওকে, এখন এই ইনপুট ট্যাক্সটা ক্রেডিট নিতে হলে কি কি ধরনের মানে কন্ডিশন গুলো মিট করতে হয়? এখানে অনেকগুলো কন্ডিশন মিট করতে হয়, বাট আপনাদের পরীক্ষার জন্য বা আপনাদের মিনিমাম জানার জন্য যতটুকু দরকার আমি ততটুকু সে কয়েকটা পয়েন্টে নিয়ে আসছি। এটা অনেক বড়, তারপর নিয়ে আসছি। খেয়াল করেন, খুব একবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। Input tax credit against the value tax imposed in the taxable supply except in the following case. হ্যাঁ, আপনি যদি এগুলা না করেন, এগুলা না করেন, আপনি রিবেট নিতে পারবেন না। দেখেন, if the value of taxable supply, যদি taxable supply 1 লাখ টাকা এক্সিড করে and this payment made other than banking channel, আপনি যদি এই পেমেন্টটা যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না করেন, আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি পেমেন্টটা না করেন, হ্যাঁ, এগুলো ছাড়া মানে আপনি এই কন্ডিশনগুলো ছাড়া আপনি রিবেট নিতে পারবেন। যদি এই কন্ডিশনগুলোতে পড়ে যান, আপনি রিবেট নিতে পারবেন না। তাহলে আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যদি আপনি কোনো পেমেন্ট করেন এবং ওই পেমেন্টের মধ্যে বা ওই প্রোডাক্টটা পারচেজ করার সময় বা প্রোডাক্ট সার্ভিসটা নেওয়ার সময় আপনি ভ্যাট দিয়েছেন গভর্নমেন্টকে ইনপুট ট্যাক্স বাবদ, বা আপনার যে আপনাকে সাপ্লাই দিয়েছে তাকে ইনপুট ট্যাক্স বাবদ ভ্যাট দিয়েছেন, তাহলে আপনি সেই ভ্যাটটা রিবেট নিতে পারবেন না। যদি আপনি যে ইফ আউটপুট ট্যাক্স পেয়েবল সার্ভিস নট, আপনি যদি রিটার্নের ভিতরে সেটা মেনশন না করেন, আপনি যদি রিটার্নের ভিতরে যদি সেটা মেনশন না করেন, তাহলে সেই ভ্যাটটাও আপনি রিবেট নিতে পারবেন না। আবার একটা কথা বলা আছে, যদি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা is not taken into the taxpayer within inputs have been purchased or collected through the invoice or bill or for success, মানে আপনি যেই ইনভয়েসের মাধ্যমে আপনি যে প্রোডাক্টটা পারচেজ করছেন, সেই প্রোডাক্টটা যে ট্যাক্স পিরিয়ডে পারচেজ করছেন ওই পিরিয়ড যদি দিতে না পারেন, অথবা পরবর্তী 6 পিরিয়ডের ভিতরে যদি আপনি রিবেট নিতে না পারেন, আমি বুঝাতে পারছি কথাটা, তাহলে সেটা আপনার একটা কস্ট হিসেবে দাঁড়াবে। এগুলো আপনাকে কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। তারপর আরো আসেন, তারপর আমরা এটা নিয়ে আবার ব্যাগে দরকার আলাপ করব। আপনি একটা প্রোডাক্ট ভ্যালু অ্যাড ট্যাক্স অন দ্য গুডস সার্ভিস আন্ডার দ্য কাস্টোডি অফ পেশেন্টস এন্ড দ্য আদার পারসন, আপনি ভ্যাট দিচ্ছেন কিন্তু এটা কাস্টোডিয়ান আরেকজন বা এটা আরেকজনের কাছে রক্ষিত, হ্যাঁ, তাহলে আপনি ওই ভ্যাটটা আপনি রিবেট নিতে পারবেন না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এরকম আমার একটা প্রোডাক্ট আছে বা এটা মালিকানা অন্যজনের, কিন্তু ভ্যাট আমি দিয়ে দিচ্ছি, বা অন্যজনের কাস্টোডিয়ানে আছে আপনি ভ্যাট দিয়ে দিচ্ছেন, সেই ধরনের ভ্যাটও রিবেট নিতে পারবেন না। যদি আপনি যে প্রোডাক্টটা পারচেজ করতেছেন বা সার্ভিসটা পারচেজ করতেছেন, সেটা যদি আপনি পারচেজ রেজিস্টারে যদি এন্টার্ড না করেন, পারচেজ রেজিস্টারের ফর্মুলা অনুযায়ী যদি প্রেসক্রাইব রুল অনুযায়ী যদি পারচেজ রেজিস্ট্রেশন মেইনটেইন না করেন, ওই পারচেজ রেজিস্টারের ভিতরে যদি রেজিস্ট্রেশনের ভিতরে যদি আপনি র মেটেরিয়াল যেগুলো পারচেজ করছেন, ক্রয় করছেন, সেগুলো যদি কোনো ডেসক্রিপশন না থাকে, তাহলে আপনি ওই পারচেজটা রিবেট নিতে পারবেন না। আপনার ইনভয়েসের মধ্যে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, নেম, অ্যাড্রেস এগুলো যদি সুন্দরভাবে যদি আকারে যদি মেইনটেইন না করেন বা মেনশন না থাকে, আপনি ভ্যাট রিবেট নিতে পারবেন না। আপনি যদি যে প্রোডাক্টটা ইনপুট ট্যাক্স পেড ইনপুট ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ এক্সাম্পটেড গুডস,
যদি আপনি এক্সাম্পটেড করেন তাহলে আপনি ইনপুট ট্যাক্স পেড অন ইনপুট ইউজড বাই দ্য ম্যানুফ্যাকচারার এক্সাম্পটেড গুড হলে তো সেটা রিবেট হবে না, কারণ আপনি যদি কোনো একটা প্রোডাক্ট আপনি এক্সাম্পটেড জাতীয় কোনো প্রোডাক্টের জন্য আপনি রিবেট ভ্যাট দিয়ে আসছেন, সেটা আপনি রিবেট নিতে পারবেন না। টার্নওভার ট্যাক্স পেড, যদি আপনি টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকেন, আবারও বলতেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকলে আপনি রিবেট নিতে পারবেন না। তাহলে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে টার্নওভার আপনি 50 লাখ কত কোটি টাকার নিচে হলেও 3 কোটি টাকা না? জি স্যার। হুম, স্যার 50 লাখ টু 3 লাখ টাকা মানে 3 কোটি টাকার নিচে। হ্যাঁ 3 কোটি তাহলে টাকার 4% নিচে হলে আপনি তো রেজিস্ট্রেশন নিতে হবে না। কিন্তু অনেকে জি কেন স্যার। ভলান্টারি রেজিস্ট্রেশন নিবে? বিকজ অফ সে টার্নওভার ট্যাক্সের আন্ডারে থাকলে সে যদি ইনপুট এসটিজে যদি যেই ভ্যাট গুলো দিয়ে যাবে সেগুলো রিবেট নিতে পারবেন না। তাহলে আপনার টার্নওভার ট্যাক্সের আন্ডারে নিলে আপনি সেটা ভ্যাটটা রিবেট ক্রেডিট নিতে দিতে পারবেন। পারতেছি না। হ্যাঁ, সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি পেড গুডস এন্ড সার্ভিস ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং গুডস রেন্ডারিং অন দ্য পেড, যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেটাও আপনি রিবেট নিতে পারবেন না। কোন 15% এর নিচে ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেন পারচেজিং ইনপুটস অর সাপ্লাই সাচ প্রেসক্রাইবড গুডস এন্ড সার্ভিস অর হুইচ ইজ রেট অফ ভ্যাট ইজ বিলো 15% অর ফিক্সড, যদি হয় তাহলে কোনো রিডিউস রেট দিলে সেটাও আপনি নিতে পারবেন না। যদি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম যদি আপনি প্রোভাইড না করেন, ইনপুট আউটপুট যদি সেটা ডিক্লেয়ার না করেন, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্ম কি সেটা আমি বলবো। মানে ইনপুট আউটপুট হচ্ছে যে আপনার টোটাল আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন সেটার জন্য র মেটেরিয়াল প্রাইস কত, হ্যান্ডেলিং কস্ট কত, ফ্যাক্টরি ওয়ার্ক কত, সব এবং সেটা কত দামে বিক্রি করতেছেন, এই ধরনের একটা স্টেটমেন্ট যদি আপনি যদি না দিয়ে থাকেন তাহলে এবং ওই স্টেটমেন্টের ভিতরে যদি আপনি যেটা রিবেট নিতে যাচ্ছেন সেটা সেই ধরনের এক্সপেন্সটা যদি মেনশন না থাকে তাহলে আপনি রিবেট নিতে পারবেন না। আপনি আপনার ট্যাক্স দিলেও সেটা আপনার জন্য কস্ট হয়ে যাবে। আপনি ইনপুট আউটপুট ট্যাক্স ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফর্মটা দিবেন, বাট আপনি যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছেন বা যে কস্ট হয়েছে সেটা 7% আপনার টোটালি চেঞ্জ হয়েছে প্রাইস, তাহলে 7.5% যদি এর থেকে যদি বেশি চেঞ্জ হয়, যদি সেটা ডিক্লেয়ার না করেন দেন যদি ডিক্লেয়ার না করেন তাহলে আপনি এই ধরনের ক্ষেত্রগুলো ছাড়া রিবেট নিতে পারবেন না। তাহলে দেখেন শুধু ইনপুট ট্যাক্স দিলেই হবে না, যে একটা যে আপনি ইনপুট ট্যাক্স বললে যে সেটা রিবেট নিতে পারবেন, নট দ্যাট, সেটা ছাড়াও আপনাকে আরো অনেক কন্ডিশন মিট করলে, এই কন্ডিশনগুলো মিট করলেই আপনি রিবেট নিতে পারবেন, নাইদার নট। আরো কোনো কোশ্চেন থাকবে ইনপুটে ট্যাক্স ক্রেডিটে? যদি থাকে আমি পরে আবার নিচ্ছি কোশ্চেন, শেষ করি আগে। তারপরে পার্শিয়াল ইনপুট, পার্শিয়াল ইনপুটটা আমি খুব সংক্ষেপে বলে দিই, এখানে অনেক কিছু লেখা আছে। মনে করেন আপনি একসাথে অনেক র মেটেরিয়াল আনছেন, তাইলে আপনি অনেক হিউজ পরিমাণে বাল্ক পরিমাণে আপনি র মেটেরিয়াল আনছেন। দেখা যাচ্ছে যে আপনি বাল্ক পরিমাণে র মেটেরিয়াল আনাতে আপনার ইম্পোর্ট যখন করছেন তখন ওই যে ভ্যাটটা দিয়ে আসছেন এই ভ্যাটটা তো আপনি গভর্নমেন্ট থেকে রিবেট পাবেন। এখন বাট ওই র মেটেরিয়ালটা এনে সেই পরিমাণ বা লেভেলের আপনি আউটপুট তৈরি করতে পারেন এবং ফিনিশ গুড হিসেবে সেল করতে পারেন না, তাহলে আপনি কি হবে? তাহলে দেখা যাবে যে আপনার আউটপুট ভ্যাটের চেয়ে ইনপুট ভ্যাট অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনি ততটুকুই করতে পারবেন। যেমন মনে করেন একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল, মনে করেন আপনি 1 লাখ মেট্রিক টন সিমেন্ট তৈরি করার জন্য আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, কিন্তু আপনি বিক্রি করছেন মাত্র 5000 টন। তাহলে আপনি 5000 টনের আউটপুট ভ্যাট পাইছেন, তাহলে ওই প্রপোর্শনেট 1 লাখ টন আনছিলেন, বিক্রি করতে পারছেন 5000 টন ওই মাসে, তাহলে প্রপোর্শনেট অংশই আপনি রিবেট নিতে পারবেন। মানে 5000 টনের জন্য 5000 টন ইম্পোর্ট করলে ইম্পোর্টের জন্য যে ভ্যাটটা দিয়ে আসছেন সেটাই 5000 টন সেল করার থেকে বাদ দিতে পারবেন। মানে সেটা হচ্ছে পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, প্রপোর্শনাল ইনপুট ট্যাক্স। স্যার আরেকবার একটু বলেন তো স্যার, এটা একটু আরেকটু বলেন। এটা খুব সহজ, এটা আমি আবারও বলি। মনে করেন আপনি 1 লাখ টন সিমেন্ট র মেটেরিয়াল আনছেন, আপনি 1 লাখ টন সিমেন্ট প্রডিউস করার জন্য র মেটেরিয়াল আনছেন, তাহলে এটা ফিনিশ গুডস হিসেবে তৈরি করার পরেই তো আপনি মনে করেন যে 1 লাখ টনের জন্য আপনি 1 লাখ টনের জন্য মনে করেন আপনি 1,50,000 টাকা কথার কথা আপনি ভ্যাট দিচ্ছেন। হ্যাঁ, আপনি এইটা এর মধ্যে প্রডিউস করতে মাত্র ওই মাসে 5000 টন করছেন, তো 5000 টন থেকে তো আপনি 1,50,000 ভ্যাট পাবেন না কাস্টমার থেকে, পাবেন না স্যার, পাবো না। তাহলে 5000 টন যদি আপনি যদি 1 লাখ টন না এনে 5000 টন যদি ইম্পোর্ট করতেন, মানে যতটুকু বিক্রি করছেন, তাহলে ওই অতটুকু তো ভ্যাটটা রিবেট নিতে পারতেন, তাই না? জি স্যার, হ্যাঁ। ওই প্রপোর্শনটা করে নেবেন, তাহলে পরবর্তী মাসে যখন 5000 টন সেল করবেন আবার ওই 5000 টনের প্রপোর্শনাল রিবেট নেবেন, পরবর্তী মাসে যদি 20000 টন সেল করেন 20000 টনের প্রপোর্শনাল রিবেট করবেন। দ্যাট মিন্স হচ্ছে যে আপনি তো ইনপুটটা কি করবেন, আউটপুট থেকে যদি লেস করবেন, তাহলে আউটপুট ফিগারতেও যদি ইনপুট ফিগার যদি এরকম হুট করে বেশি হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টের কাছে আপনি চেয়ে বসে থাকবেন, তাই না? তো এখানে বলছে প্রপোর্শনাল অংশটা আপনাকে ক্রেডিট নিতে ওই রেসপেক্টিভ পিরিয়ডে করে দিলে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট।
একটু আগে একটা কোশ্চেন আসছিল যে ওই যে তাসফিয়া ম্যাডাম মনে একটা কোশ্চেন করছিল যে করার ক্ষেত্রে বা হাত বা সাবলেটের ক্ষেত্রে এখানে একটা স্পেসিফিক একটা এসআরও আসছে যেটা 26শে অক্টোবর 2019 এসআরওটা আসছে। একটু খেয়াল করবে এই জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে বললাম না গভর্নমেন্ট কিন্তু ভ্যাট নিতে খুব প্রস্তুত, কিন্তু ক্রেডিট দিতে এত সহজ না। ক্রেডিটটা নেওয়াটা, ক্রেডিট নেওয়ার জন্য অনেক কাঠগড় পোহাইতে হয়, অনেক ধরনের ফর্মালিটি মেনটেন করতে হয়, এবং অনেক সময় আপনি ফর্মালিটি মেনটেন করার পর আইন কিছু স্পেসিফিক বলে দেয় যে না তুমি এগুলোর ইনপুট ট্যাক্স দিলেও এগুলো রিবেট পাবা না, দিস ইজ ইউর কস্ট। ঠিক এই ধরনের কিছু কন্ডিশনের কথা এখানে বলা আছে। দেখেন, ফলোইং প্রোডাক্ট প্লিজ মিউট ইউর মাইক প্লিজ, নিশাদ, মিস্টার নিশাদ or someone, আমি মিউট করে দিছি। ওকে, and be following product and service shall not be treated as input such as under land, building, office equipment, fixture, machineries, building or infrastructure or establishment construction, balancing, modernization, replacement, expansion, renovation or repairing। আপনি এইসব কাজের ক্ষেত্রে আপনি যদি ভ্যাট দিয়েও থাকেন সেই ভ্যাটটা রিবেট নিতে পারবেন না। অল কাইন্ডস অফ ফার্নিচার, অফিস সাপ্লাই, স্টেশনারি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ফ্যান, ইলেকট্রিসিটি ইকুইপমেন্ট, জেনারেটর পারচেজের ক্ষেত্রে আপনি অর রিপেয়ারিং এর ক্ষেত্রে আপনি এই ধরনের কাজগুলো যদি আমার সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে লাগে আপনি সেটা মানে লাগে এগুলো আপনি রিবেট নিতে, এগুলোর জন্য যে ইনপুট ভ্যাটটা দিবেন সেই ভ্যাটটা রিবেট নিতে পারবেন না। ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেকচারাল প্ল্যান এন্ড ডিজাইনের ক্ষেত্রে আপনি রিবেট নিতে পারবেন না। ভেহিকল রেন্টাল এন্ড লিজ, একটু আগে আসফিয়া একটা কোশ্চেন করছিল যে তারা তারা ভাড়া দিচ্ছে, ভাড়ার সাথে ভ্যাট দিচ্ছে, একজনের ঘর থেকে আরেকজনের ঘরে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে বা সেটা রিবেট নিতে পারবে কিনা। লিজ কিন্তু রেন্ট, লিজের আরেকটা ওয়ার্ড আছে ভেহিকল রেন্টাল এন্ড লিজ। এই বা এই ধরনের আচ্ছা একটু শেষ করি তারপর আবার আপনার কোশ্চেন আছে। Travel, entertainment, staff welfare, development activities, related goods and service thereto. Taking rent of premises, please, তারপরে এটা খেয়াল করেন। Taking rent of premises of business organization, office, showroom, similar place called by whatever name. আপনি যে ঘর ভাড়া according to tax credit shall not be applicable for this. এই ধরনের ক্ষেত্রে আপনি যদি ভ্যাট দিয়েও আসেন সেই ভ্যাট গুলো রিবেট নিতে পারবেন না। এখন আসফিয়াকে আমি কোশ্চেনটা করতেছি আসফিয়াকে যে আপনি যে एग्जांपलটা বলছেন তারা আপনাকে এটার মধ্যে পড়েন কিনা। নাম্বার 1 কোশ্চেন এটা পড়ছে স্যার, পড়ছে, বাট এখানে একটু ঝামেলা হচ্ছে তারা কিন্তু এই তার বিজনেসের ক্ষেত্রে ওইটা কিন্তু র ম্যাটেরিয়াল, মানে ওই অফিসটা ভাড়া নিছে যে তারা, এইটা হচ্ছে তার বিজনেসের ক্ষেত্রে ওই অফিসটাই র ম্যাটেরিয়াল। আচ্ছা আমি আপনাকে জাস্ট মানে বোঝানোর জন্য আমি সংক্ষেপে যদি বলি, যেমন মনে করেন আমি প্রথম ক্লাসে বলছিলাম আমার একটা কর্পোরেট অফিস আছে, আমি যেখানে জব করি সেটা গুলশানে একটা কর্পোরেট অফিস, সেটা আমার রেন্টার ভাড়া। আবার আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির আশেপাশে আমি অনেক জায়গা ভাড়া নিয়ে কাজ করতে হয়। সোজা কথা হচ্ছে যে প্রোডাকশনের সাথে রিলেটেড যেখানে এখানেই ভ্যাট কর্তৃপক্ষের সাথে আমাদের একটু কন্ট্রাডিক্ট করে, ওরা মানতে চায় না অনেক সময়। যদি আপনার ওই প্রিমিসেসটা ওই জায়গাটা যদি প্রোডাকশন ডাইরেক্ট সরাসরি প্রোডাকশন ওয়ার্ডের সাথে জড়িত, তাহলে তারা এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে দেয়। আর যদি সেটা সরাসরি যুক্ত না থাকে, এই ধরনের কর্পোরেট হাউস বা অন্যান্য জিনিসের জন্য আমরা যে অফিসগুলো ভাড়া নিই সেগুলোর জন্য যে ভ্যাটটা দিই সেটা তারা রিবেট নিতে দেয় না। তাদের যুক্তি হচ্ছে যে যদি ওই ভাড়াটা ওই ঘরটা সরাসরি প্রোডাকশনের সাথে বা ভ্যালু এডিশনের সাথে জড়িত, ভ্যালু এডিশন তো অবশ্যই প্রোডাকশনের সাথে জড়িত, দেন ইউ ক্যান টেক দ্য ক্লেম। এখানে অনেক কন্ট্রাডিক্ট থাকে, ওদেরকে বোঝানো, ওরা একটা ক্যাটাগরি বলে আমরা একটা ক্যাটাগরি বলি। দিস ইজ দ্য বেসিক ল। ওরা এই লটা পাস করার পরে এখন আরো বেশি স্ট্রিক্ট হয়ে গেছে যে তারা এখানে রিবেট নিতে দেয় না, এবং কিছু গ্রে এরিয়াও এখানে আছে। আসফিয়া বুঝা যায়? জি জি, আমি চেষ্টা করছি আপনার এটা আনসারটা দেওয়ার জন্য, কারণ আপনি যতটুকু কোশ্চেন করছেন তার মধ্যে আমি চেষ্টা করছি আমার লিংক করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনি এই এসআরওটা দেখে নিন, এসআরওটা দেখে এসআর এনবিআর এই জেনারেল অর্ডারটা দেখে নিন, তাহলে আপনি জিনিসটা আরো যদি আপনার থাকে আপনি নেক্সট ক্লাসে কোশ্চেনটা কইলেন, অসুবিধা নেক্সট ক্লাসে একটা एग्जांपलও থাকবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি পরের ক্লাসে যাচ্ছি, পরের শীটে যাচ্ছি।
আপনারা অনেকক্ষণ ধরে বলতেছিলেন যে হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। প্রথমে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, হিসাবে বুঝি, বা যে কোনো কমানো বা বাড়ানো, কমানো বা বাড়ানো, তাই তো? কমানো বাড়ানো ছাড়া কি কোনো অ্যাডজাস্টমেন্ট হয় বলেন? নো স্যার। কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, আমরা কোনো জিনিস যখন একটা কাজ করছি সেটা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এখন এই অ্যাডজাস্টমেন্টটা দুই ধরনের হয় ভ্যাটের ক্ষেত্রে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এন্ড ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ওয়ার্ডটার মধ্যে এটা মিনিংটা আছে, ওয়ার্ডটার মধ্যে এটা অর্থটা আছে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডজাস্টমেন্ট গুলোর কারণে আপনার ভ্যাটের দেনাটা বাড়বে, ভ্যাটের পরিমাণটা বাড়বে, দিস ইজ কল দ্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যেই ঘটনাগুলোর কারণে আপনার ভ্যাটের গভর্নমেন্টকে ভ্যাট দেওয়ার পরিমাণটা কমবে সে দিস ইজ কল দ্য ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কোনগুলা? ইন দ্য ফলোইং কেস আন্ডার সার্টেন লিমিট এন্ড কন্ডিশন, আন্ডার সার্টেন এন্ড লিমিট কন্ডিশন a specific time frame a taxpayer can give the increasing adjustment. আপনি এগুলোর কারণে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবেন। দ্যাট মিন্স আপনার দেনার পরিমাণটা রাখবেন, শুধু মাথায় রাখবেন যে যেসব কারণে আপনার ভ্যাটের পরিমাণ বাড়বে, ভ্যাটের দেওয়ার পরিমাণ বাড়বে, দিস ইজ কল্ড দ্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। উইথহোল্ডিং ভ্যাট ডিডাক্টেড বাই দ্য কাস্টমার, বাই কাস্টমার্স। ওকে, কাস্টমার আপনি খেয়াল করেন, যদি কাস্টমারের যদি আপনার কোনো এটা একটু উইথহোল্ডিং ভ্যাট ডিডাক্টেড বাই কাস্টমার্স। আচ্ছা, কাস্টমার দ্বারা যদি কোনো ভ্যাট আপনার ডিডাক্ট হয়ে থাকে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আরো আমি নিচে আসতেছি, ইফ এনি পেমেন্ট নট পে থ্রু ব্যাংকিং চ্যানেল। মনে করেন আপনি একটা পেমেন্ট করতেছেন থ্রু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে, ওকে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পে করতেছেন। দ্যাট মিন্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পে করার সময় আপনি সেখান থেকে ওই পেমেন্টের সময় রেসপেক্টিভ ইনভয়েস থেকে ভ্যাট ট্যাক্স কেটে রাখছেন, কেটে তার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিচ্ছেন। কিন্তু একটা পেমেন্ট আপনি দিচ্ছেন, ভ্যাটও কাটছেন, ট্যাক্সও কাটছেন, কিন্তু আপনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেন নাই। তাহলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না দেওয়ার কারণে আপনার এই ভ্যাটটা আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দিতে হবে। প্রাইভেট ইউজ ফর গুডস এন্ড সার্ভিস, আপনি একটা প্রোডাক্ট যদি আপনি ইউজ করছেন, সেটা আপনি ইউজ না করে যদি একটা কাস্টমারের কাছে বিক্রি করতেন তাহলে তো ভ্যাট পাইতেন। তাহলে আপনি ইউজ করার কারণে তো আপনি ভ্যাট দিচ্ছেন না। তাহলে ওই যে পরিমাণ আপনি প্রাইভেট ইউজ করতেছেন, দিস ইজ কল দা আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। চেঞ্জ অফ ভ্যাট রেট, মানে যেসব কারণে আপনার ভ্যাট রেট যদি বাড়ে, এটা ইনক্রিজ হবে, বাড়ে, তাহলে আপনি আগে 5% করছেন, এখন 7% বা 10%, তাহলে আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আপনি কোনো নন কমপ্লায়েন্স বা অন্যান্য কারণে বা অন্যান্য কোনো ফাইন হয়েছে, ফি পেয়েবল আছে, সেগুলো আপনাকে ভ্যাট দিতে হবে, দেওয়াটাকে আপনি যোগ করে নেবেন। দিস ইজ কল্ড দা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এবার আসেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি কি? ওই যে আমরা একটু আগে বললাম অ্যাডভান্স রেট ভ্যাট, আপনাদের অ্যাডভান্স রেটে যে ভ্যাটটা দিচ্ছেন সেটা আপনি রিবেট নেবেন, ডিক্রিজিং উইথহোল্ডিং ভ্যাট ডিডাক্টেড বাই দ্য সাপ্লায়ার পেমেন্টস, আপনি ডিডাক্টেড ফর সাপ্লায়ার পেমেন্ট। এটা মনে হয় উল্টা হয়েছে স্যার। হ্যাঁ, এটা উল্টা হইছে, ইয়েস ইউ আর রাইট। এখানে আসলে এইটা আমি জন্য কনফিউশন হয়ে গেছি। এটা চলে যাবে হচ্ছে যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটা চলে যাবে হচ্ছে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে। তো উইথহোল্ডিং ফর ইস্যুইং দ্য ক্রেডিট নোট, কোন ক্রেডিট নোট ইউজ করলে, আচ্ছা এটা আমি করে রাখি, নাইলে আবার পরে দেখা যাবে যে আমি আপনাদেরকে পাঠানোর সময় আবার দেখা যাবে যে এটা উল্টা গেছে। সরি, এটা আমি পরে ঠিক করে নিব। হ্যাঁ, পরে ঠিক করে নিব। তাহলে আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কি মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বলেন? একটু কঠিন লাগতেছে ব্যাপারটা? না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলটা একটু আসফিয়া আপনি পড়েন, আমরা শুনি, আপনি পড়েন প্লিজ যদি সম্ভব হয়। A taxpayer person for producing a 50 kg one bag cement, he ran the following activities.
র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করছে বিডিটি 250 টাকা উইথ ভ্যাট 15%। এআইটি পে করা হয়েছে ইম্পোর্ট স্টেজে 10 টাকা। পাওয়ার কস্ট হচ্ছে 20 টাকা, লেবার কস্ট 20 টাকা, সবই ভ্যাট সহ উইথ ভ্যাট। তারপর আদার কস্ট হচ্ছে 50 টাকা, 15% ভ্যাট সহ, বাট নন রিবেটেবল। আদার কস্ট হচ্ছে নন রিবেটেবল। সেল প্রাইস ইজ 425 টাকা উইথ ভ্যাট রেট। ইনপুট ভ্যাট ক্রেডিট কত, আউটপুট ভ্যাট অ্যামাউন্ট কত, আর গভর্নমেন্ট ট্রেজারি ডিপোজিট অ্যামাউন্ট কত? ওকে, ক্যারি অন, গিভ দ্য আনসার। আসফিয়া একদম পারফেক্টলি আমি যেভাবে বলতাম, ও শুধু ইংলিশ রিডিং পড়ে নাই, ও আপনাদেরকে কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। আমার মনে হয় সবাই বুঝছি। এখন আমাদেরকে এটার আনসারটা দেন। 3 মিনিট সময়, 5 মিনিট সময় নেন। কোশ্চেনটা বুঝি না এমন কেউ আছেন? দরকার হলে আমি ক্লিয়ার করে দিই। What is the output bat? Output bat কত? বলেন কেউ আছেন? আর কত আউটপুট ব্যাট ক্রেডিট অ্যামাউন্ট কত? ইনপুট ব্যাট ক্রেডিট অ্যামাউন্ট স্যার ইনপুট ভ্যাট 54 টাকা। ইনপুট ভ্যাট একজন বলতেছে, ইনপুট ভ্যাট মিস্টার আব্দুল্লাহ বলতেছে 54 টাকা 54। আউটপুট ভ্যাট 53 টাকা ইনপুট ভ্যাট। ইনপুট ভ্যাট 53 ইনপুট। জি স্যার ইনপুট। ইমতিয়াজ বলতেছে 53। এনি মোর? আর আউটপুট ভ্যাট তো মনে হয় 63.75 হয়। আউটপুট ভ্যাট আউটপুট বলতেছে 53.75। 63.75। আরেকটা পাইলাম স্যার ইনপুট ভ্যাট 53। ইনপুট ভ্যাট 53, আরেকজন পাইলাম আউটপুট হচ্ছে 63.75। সরি কে বলছিলেন? স্যার আমি রুবাইয়া বলেন কত কত? স্যার আউটপুট ভ্যাট হচ্ছে 63.75। 63.7। পঁচিশ টাকা ইন্টু 1.5 তাহলে তো 63.75 চলে আসে।
425 ইন্টু 0.15 0.15। হ্যাঁ, ওকে। না স্যার, আচ্ছা, তাহলে এখানে আপনি যে আমি জানি না কে বলছিলেন এটা, প্লিজ কে বলছিলেন? আসফিয়া স্যার, হ্যাঁ, আসফিয়া। 415 টাকা কি উইথ ভ্যাট আর উইদাউট ভ্যাট? উইথ ভ্যাট 425 উইথ উইথ ভ্যাট। ভ্যাট স্যার, উইথ ভ্যাট। তাহলে এটা বাদ দিয়ে করতে হবে স্যার। 425 টাকার ভিতরে ভ্যাট আছে কি নাই? আছে স্যার। না স্যার, এটা 115 তে ভাগ দিতে হবে স্যার। স্যার 55 টাকা হবে, স্যার 55 টাকা হবে। 15 তে পূরণ করতে হবে, Yes. 115 তে ভাগ দিতে হবে। 55 টাকা হবে। 55.44 হবে। স্যার 55 টাকা হবে এটা। ওকে, 86 হবে। 425 ডিভাইডেড বাই 115 ইনটু 15 Into এবার করেন। রাইট স্যার স্যার, 15.43 55.43 55.43 আবারও 55 বলতেছি 425 ডিভাইডেড বাই 115 ইনটু 15। ও তার জি, মানে কি এই স্যার। 415 টাকা তো উইথ ভ্যাট মানে হচ্ছে যে 115। জি স্যার, আচ্ছা, উইথ ভ্যাট 55 টাকা হবে স্যার, ঠিক আছে স্যার। এটার সাথে কি একটু স্যার, আমি ডিসএগ্রি করি? ওইটাই বের করছিলাম ওদের কারণে স্যার। ওকে, আমরা কেউ ডিসএগ্রি করি? না স্যার। না স্যার, ঠিক আছে স্যার, না 55 স্যার, স্যার। ঠিক আছে স্যার। এবার আউটপুট ভ্যাট, ইনপুট ভ্যাটের কি অবস্থা? মানে এই প্রোডাক্টটা তৈরি করতে যত ধরনের ইনপুট হইছে সেই ভ্যাট গুলার হচ্ছে যে রিবেট। এখানে শুধুমাত্র আদার কস্টের জন্য যে ভ্যাটটা দিছি সেটা রিবেট পাবেন না, সেটা আপনার পার্মানেন্ট কস্ট। এই তো কথা। তাহলে তো এটা করে নেওয়ার কিছু নাই তো। ঠিক আছে স্যার। 33 10 যারা 23 যারা স্যার, ঠিক আমার আছে। সাথে ডিসএগ্রি করেন, মানে ডিসএগ্রি করেন বলতে পারেন, আর যাদেরটা ভুল হয়েছে তারা একটু চেক করে দিতে পারেন। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। তাহলে দেখেন, ঠিক আমি আছে। এতক্ষণ আপনার সাথে এত কথা বললাম, আপনারা এখানে আসে সবাই খাইছেন ধরা। ওকে, আমার কেসগুলো দেওয়ার উদ্দেশ্যই এটা যে আসলে এতক্ষণ পর্যন্ত যা বলছি সেটা পারফেক্টলি আমরা ক্যাচ করতে পারছি কিনা। আমার মনে হয় এই এক্সাম্পলটা দেখার পরে আমরা মিনিমাম হলে ক্যাচ করতে পারছি। তো এটা এক ক্লাসের সম্পূর্ণ, আপনারা যদি বারবার একটু দেখেন আমার মনে হয় অনেক কিছু ডেভেলপ হবে। ওকে, তাহলে আমি কি ইনপুট আউটপুট শেষ করতে পারি? ইনপুট ট্যাক্স ক্রেডিট? জি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার আসি আমরা, এখানে একটা কি আছে দেখি, এখানে কিছু জিনিস আছে, বেসিক জিনিস আমি শেষ করছি। ডেবিট ক্রেডিট নোট মেকানিজম ইনফরমেশন কি দিতে হবে, এগুলো আসলে এখানে ট্যাক্স ইনভয়েস কি সেটা পড়লে বুঝবেন। অন্তত এতক্ষণ যে লেকচার গুলো শুনছেন ওগুলো যদি বুঝে থাকেন এই দুইটাও পড়লে বুঝবেন। কিছু আপনাদের জন্য রাখি। আচ্ছা, এখন আসেন হচ্ছে যে ফাইলিং অফ রিটার্ন। মানে আপনি ফাইলিং অফ রিটার্ন যে কোনো জায়গায় আপনি যে কাজগুলো করেন, ফর এক্সাম্পল এই যে আপনি যে ক্লাস করতেছেন, এখন পড়ালেখা করতেছেন, কেন? একটা জায়গায় পরীক্ষা দিবেন, তাই তো? এই পরীক্ষা দেওয়াটা হচ্ছে যে রিটার্ন। আচ্ছা, এক্সামিনটা হচ্ছে যে অন্য জিনিস, অ্যাসেসমেন্ট। মানে আপনি সারা বছর বা সারা ট্যাক্স পিরিয়ডে আপনি কি কি কাজ করছেন, কি কি র মেটেরিয়াল কিনছেন, কি কি ফিনিশ গুডস তৈরি করছেন, কত টাকা ভ্যাট দিয়েছেন, কত টাকা ভ্যাট নিছেন, কি কি কার্যক্রম কাজ করছেন, আপনার টোটাল ভ্যালু কত, টোটাল সেলস ভ্যালু কত, টোটাল টার্নওভার কত, টোটাল ট্যাক্স কত দিয়েছেন, গত বছর গত ট্যাক্স পিরিয়ডে কত দিয়েছেন, এই ট্যাক্স পিরিয়ডে কত দিচ্ছেন, এই ট্যাক্স পিরিয়ডে কেন অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন, এই ট্যাক্স পিরিয়ডে কেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন, কোনগুলো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন, যাবতীয় তথ্যগুলো যে ফর্মের মাধ্যমে রেসপেক্টিভ অথরিটিকে জানাইতে হয়, দিস ইজ কল্ড দ্য রিটার্ন। এই রিটার্নটা আপনাকে জানানো হচ্ছে যে ফাইলিং অফ রিটার্ন সেকশন 64 এবং রুল 47 এ ডিটেইলস বলা আছে। আচ্ছা, দেখেন, every registered and enlisted person shall file the return for each tax period with a period not exceeding 15 days after the such tax period. পরবর্তী মানে প্রত্যেকটা রেজিস্টার্ড ব্যক্তি, নিবন্ধিত ব্যক্তি, তালিকাভুক্ত ব্যক্তি একটা নির্দিষ্ট ট্যাক্স পিরিয়ডে সে তাকে পরবর্তী 15 তারিখের মধ্যে, তাকে 15 দিনের মধ্যে তাকে ওই মাসের যাবতীয় হিসাব নিয়ে একটা রিটার্ন সাবমিট করতে হবে। যারা রেজিস্টারে আনা, যারা নিবন্ধিত ব্যক্তি তারা দিতে হবে 9.1 এর আন্ডারে, যারা তালিকাভুক্ত ব্যক্তি তারা দিতে হবে 9.2 ফর্মের মাধ্যমে। এগুলো হচ্ছে যে কিছু ফর্ম। নেক্সট ক্লাসে আমাদের কতগুলো ফর্ম নিয়ে আলাপ করব, বাট আপনাদেরকে এগুলো এখন বলে রাখতেছি যে এগুলোতে বিভিন্ন ফর্মের স্কেপ ফর্ম যে কিভাবে দিতে হবে। তাহলে আমরা রিটার্ন কি বুঝতে পারছি এবং কতদিনের ভিতর দিতে হবে সেটা বুঝতে পারছি। জি স্যার। স্যার নেট আটকে গেছিল স্যার, প্লিজ যদি আরেকবার একটু বলতেন। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। আপনি যে আমার কাছে আবার জানতে চাইছেন, কোনো সমস্যা নাই, নেট এরকম হবেই। আপনি যারাই যে কোনো প্রবলেম ফেস করেন, দেন রেজ দ্য ভয়েস। সেটা হচ্ছে যে রিটার্ন হচ্ছে যে ওই জিনিসটা একটা জবাবদিহিতা।
আপনি যে কোনো জিনিস, এই যে মনে করেন যে আপনি এখন পড়ালেখা করতেছেন, এখানে ক্লাস করতেছেন, বাসায় পড়তেছেন, এগুলো কোথায় কি করবেন? এগুলা আইসিবির আন্ডারে একটা পরীক্ষা দিবেন। ওই পরীক্ষা দেওয়াটা হচ্ছে রিটার্ন। ঠিক আপনি সারা মাসে কি পরিমাণ সেল করছেন, কি পরিমাণ পারচেজ করছেন, কি পরিমাণ ভ্যাট জেনারেট করছেন, কি পরিমাণ ভ্যালু এডিশন করছেন, আগের বছর আগের ট্যাক্স পিরিয়ডে কত টাকা ভ্যাট দিবেন, এই ট্যাক্স পিরিয়ডে কত টাকা দিবেন, সামনে কত টাকা দিবেন, এই জিনিসগুলো, যে তথ্য, এই তথ্যগুলো যে বিবরণীর মাধ্যমে আপনি লিপিবদ্ধ করবেন এবং যেখানে লিপিবদ্ধ করাটা হচ্ছে রিটার্ন এবং সেটা জমা দেওয়াটা হচ্ছে ফাইলিং অফ রিটার্ন। তাহলে কাদেরকে দিতে হবে? এভরি রেজিস্টার্ড পারসন, মানে প্রত্যেক নিবন্ধিত ব্যক্তি এবং এনলিস্টেড পারসন, প্রত্যেক তালিকাভুক্ত ব্যক্তি, এদেরকে রিটার্ন একটা নির্দিষ্ট ট্যাক্স পিরিয়ডের পরে পরবর্তী 15 দিনের মধ্যে আপনাকে সেই রিটার্নটা সাবমিট করতে হবে। এবং সেটা সাবমিটটা কোন ফর্মে করবেন? আপনি যে কোনো মন মতো একটা ফর্মে করলে হবে না, মন মতো ওয়েতে করলে হবে না। ওদের কিছু প্রেসক্রাইব ফর্ম আছে, ফরম্যাট আছে। সেই ফরম্যাট হচ্ছে যে রেজিস্টার যারা নিবন্ধিত ব্যক্তি তাদের জন্য 9.1, যারা তালিকাভুক্ত ব্যক্তি তাদের জন্য 9.2 ফর্মে, প্রেসক্রাইব ফর্মে আপনাকে রিটার্নটা সাবমিট করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে স্যার তাহলে কি যারা রেজিস্টার পারসন, মানে যাদের কি ওই যে বিন সার্টিফিকেট আছে, এরাই কি ভ্যাট রিটার্ন দিতে হবে? হ্যাঁ, তারাই তো বলছে, এটাই তো আইনে তো এটাই বলে দিয়েছে, একদম স্পেসিফিক করে বলে দিয়েছে। জি স্যার। এখন আসেন, এটা এই কোশ্চেনটা এবং ইনকাম ট্যাক্স এর 75 সেকশনের ওই যে সাইনিং এন্ড ভেরিফিকেশন ইনকাম ট্যাক্সের যে প্যারাটা আছে 75 সেকশনে, 75 এর সাব সেকশনে দেখে নিয়ে, বা ইতে সেম জিনিস, যে একটা রিটার্ন যে সাবমিট করবেন কে সাইন করবে। এখন মনে করেন যে কোম্পানিতে একটা তো এটাতে কে সাইন করবে, বা কোনো একটা ব্যক্তির কোন রিটার্ন বা প্রতিষ্ঠানের কোন রিটার্নটা কে সাইন করবে, ঠিক এই কথাবার্তাগুলো বলা আছে। আমার মনে হয় পড়লে বুঝবেন, না বুঝার কিছু নাই। Except submission of the returns to the registered and listed person, if the said person not in Bangladesh, তার এজেন্ট যদি বাংলাদেশে না থাকে, তার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকবে, অথবা তার যে ভ্যাট এজেন্ট থাকবে সে দিবে, বা কনসালটেন্ট যদি থাকে তাকে যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দেন, সে তারা এখানে সাইন করবে। ইন কেসে নন রেসিডেন্সের ক্ষেত্রে তার এজেন্টে সাইন করে ভেরিফাই করে রিটার্নটা সাবমিট করবে। ভেরি সিম্পল। প্লেস অফ ফাইলিং রিটার্ন, কোথায় সাবমিট করবেন রিটার্নটা? আপনি রিটার্নটা কোথায় সাবমিট করবেন? এট এনি প্লেস উইথ দ্য পারপাস অফ সাবমিটিং দ্য কমিশনার টু ভ্যাট অনলাইন সিস্টেমে দিলে এনবিআর থ্রু দেওয়া, যদি অনলাইনের মাধ্যমে দেন এনবিআর স্কিম অনলাইন ফর্ম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দিতে হবে। এনি কনভেনিয়েন্ট কাস্টম অ্যাক্সেস ডেটেড কমিশনার এবং ডিভিশনাল অফিসারে আপনি যেখানে কনভেনিয়েন্ট হবে সেখানে দিবেন। এনি সার্ভিস সেন্টার ডিজিগনেটেড বাই দ্য এনবিআর এবং কমিশনার, যদি কোনো সার্ভিস সেন্টার যদি ওপেন করে থাকে সেখানেও আপনি দিতে পারবেন। এনি ফেয়ার কন্ডাক্টেড ইন দ্য এনবিআর, যে কোনো জায়গাতে আপনি করা যায় সেখানে দিতে আপনি রিটার্নটা সাবমিট করবেন। আপনি রিটার্ন দিলেন না, হ্যাঁ, মনে করেন আপনি রিটার্নটা, আচ্ছা এফাকে একটা কোশ্চেন করি, দেখি কে বলতে পারে। এই যে আমি কথাটা বললাম, এখন কোন মাস? জানুয়ারি মাস না? জি স্যার। আমাকে বলতে পারবেন জানুয়ারি মাসের রিটার্নটা, অথবা এই ডিসেম্বরের 15 তারিখে আমি কোন মাসে রিটার্ন সাবমিট করছি? ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নভেম্বরটা স্যার। ডিসেম্বরের 15 তারিখের ভিতরে নভেম্বরটা, আর ডিসেম্বরটা কখন জানুয়ারিটা কখন সাবমিট করব? ফেব্রুয়ারিতে। ওকে, মার্চের 15 তারিখের মধ্যে স্যার। কোনটা? ফেব্রুয়ারিটা না, জানুয়ারিটা স্যার। জানুয়ারিটা মার্চের 15 তারিখের মধ্যে? মাঝখানে একটা মান্থ গ্যাপ দিয়ে তারপরে 15 তারিখের মধ্যে দেওয়া যায়। এটা কি আমার ডেসক্রিপশন কি এটাই বলে? দেখবেন একটু। না স্যার, অ্যাকচুয়ালি ওইটা আকাশ বলছিলেন? জি স্যার, আমি বলছি। একটু রং পরবর্তী মাসের, মানে জানুয়ারিটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, ডিসেম্বরটা জানুয়ারি মাসের 15 তারিখ, ফেব্রুয়ারিটা মার্চের 15 তারিখ, মার্চেরটা মে 15 তারিখ, এপ্রিলের 15 তারিখ। আচ্ছা, 15 তারিখ ক্রস করলে 10,000 টাকা করে জরিমানা হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনি মনে করেন আপনি রিটার্নটা সাবমিট করতে পারতেছেন না ডিউ টাইমে, মনে করেন জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে যে রিটার্নটা সেটা আপনি জানুয়ারি 15 তারিখের মধ্যে করতে পারতেছেন না। সেটা যদি করতে না পারেন তা আপনাকে বলে ফাইন লেট, আপনি পরবর্তীতে লেটও আপনি রিটার্নটা সাবমিট করতে পারবেন। তবে রিটার্নটা লেটে সাবমিট করতে হইলে ওই মাস শেষ হওয়ার 5-7 দিন পূর্বে আপনি তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমি এবারে রিটার্নটা ডিউ টাইমে দিতে পারবো না, আমি পরবর্তীতে দিব। ঠিক আছে? এটা হচ্ছে লেট ফাইলিং। এখন আসেন, আপনি রিটার্ন সাবমিট করছেন, বাট রিটার্ন সাবমিট করার পর আপনার মনে হচ্ছে এটা কোনো একটা অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী করতে হবে। সেটা তখনই সংশোধনী করতে পারবেন যদি সেটা অ্যাসেসমেন্ট কমপ্লিট না হয়, নাম্বার 1। নাম্বার 2,
আপনি রিভাইজ অ্যামেন্ডমেন্ট তখনই করতে পারবেন যদি আপনি কোনো ক্যালকুলেশন ভুলের কারণে কোনো রেটের কারণে আপনার ভ্যাট যে রিটার্নটা সাবমিট করে সেখানে ভ্যাট কম গেছে কিন্তু সংশোধনীর মাধ্যমে আপনি বেশি দিতে হবে সেই সংশোধনীটা করতে চাইলে আপনি শুধুমাত্র সংশোধনী করতে পারবেন। যেমন খুব সিম্পল ভাষা বলা আছে ইফ দেয়ার ইজ এনি ক্লারিক্যাল এরর, যদি কোনো ক্লারিক্যাল এরর থাকে, ইফ দ্য অ্যামাউন্ট টেক্স পেড লেস বিকজ সাম এররস আর ক্যালকুলেশন, আপনি যদি কম দিবেন কিন্তু বেশি দিতে হবে। ইফ দ্য অ্যামাউন্ট টেক্স পেড মোর বিকজ অফ সাম এরর, এই কারণে দিতে হবে। তারপর if any other types of error or committed expecting forgive, আপনি যে কোনো ধরনের এই কোনো চুরি মানে মিস করা ছাড়া জ্ঞাতসারে অজ্ঞাতসারে আপনি কোনো ক্লারিক্যাল এরর করছেন, মিস করছেন, সেগুলোর কাজ যদি আপনি হয়ে থাকে রিটার্ন অ্যাসেসমেন্ট হওয়ার আগে আপনি অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করতে পারবেন। এখন আসেন আমরা বললাম কি রিটার্ন যে রেজিস্টার পারসন যে রিটার্ন দিবে সেই রিটার্নের 9.1 এ অনেকগুলো পার্ট আছে, টোটাল পার্ট আছে 11 পার্ট আছে। আপনাদের যে আজকে সিনপসিস পাইছেন সবাই? জি স্যার, মেইলে চলে আসছে। তাহলে সিনপসিস আমি আবারও বলতেছি, আপনারা এখানে প্রেজেন্টেশনে যা দেখতেছেন যতটা ল্যাঙ্গুয়েজ দেখেন সবই আছে ওখানে, বরঞ্চ এখানে কম আছে ওখানে আরো বেশি আছে। সেই ইনফরমেশন গুলো কি কি, মানে তাহলে আমার 11টা পার্টে যে রিটার্ন 9.1 এ যে একটা প্রেসক্রাইব ফর্ম আছে সেই ফর্মের ভিতরে পার্ট 1 এ কি আছে, ইনফরমেশন অফ এসএসসি, এসএসসি নাম, ঠিকানা, বাড়িঘর, কোথায় কি আছে, করদাতা, ব্যবসা প্রকৃতি, কি ধরনের বিজনেস করে, এই যে কি ধরনের এটা করে, এটা হচ্ছে যে পার্ট 1 এ। হ্যাঁ, তারপর আসলে ইনফরমেশন অফ রিটার্ন সাবমিশন, আরো কোন পিরিয়ডে দিচ্ছেন, কখন দিচ্ছেন, হ্যাঁ কোন কর্মমেয়াদে দিচ্ছেন, আগে কত দিচ্ছেন, রিটার্ন সংশোধনী রিটার্ন দিচ্ছেন না মূল রিটার্ন দিচ্ছেন, বিগত বছর বিগত কর্মমেয়াদে বিগত মেয়াদে আপনি কি রিটার্ন সাবমিট করছেন কিনা, আপনি কত তারিখে রিটার্ন সাবমিট করতেছেন, এই ইনফরমেশন গুলো পার্ট 2 তে থাকে। আমি আবারও বলছি খুব সহজ জিনিস, আপনার পার্ট 1 এ হচ্ছে যে ইনফরমেশন অফ দ্য এসএসসি, নাম, ঠিকানা, ব্যবসার ধরন। 2 তে হচ্ছে ইনফরমেশন অফ দ্য রিটার্ন সাবমিশন, কোন পিরিয়ডে রিটার্ন সাবমিট করতেছেন, গত বছর গত পিরিয়ডে সাবমিট করছেন কিনা, কত তারিখে করতেছেন, এগুলা সংশোধনী রিটার্ন দিচ্ছেন নাকি মূল রিটার্ন দিচ্ছেন। 3 এ আছে সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিস এন্ড আউটপুট ট্যাক্স, মানে আপনি যে যে বিক্রয় আউটপুট ট্যাক্সটা সেখানে কি ধরনের, সেখানে কি কি, সেখানে কোনো শূন্য হার বিশিষ্ট প্রোডাক্ট সেল করছেন কিনা, রিডিউস রেট কোন প্রোডাক্ট মূল্য কত, ভ্যাট কত, ওএসডি কত, এসডি কত, সাপ্লিমেন্টারি ডিউটি কত, এটা কত, সর্বোচ্চ খুচরা বিক্রি দিচ্ছেন কিনা, আদর্শ স্ট্যান্ডার্ড রেট প্রোডাক্ট সেটা এটা ইনফরমেশন এনে দিবেন। আপনি সেল রিলেটেড আউটপুট ট্যাক্স, সেল পরিমাণ কত সেটা দিতে হবে। যদি স্ট্যান্ডার্ড রেট ছাড়া অন্য কোন রেট যদি দিয়ে দেখেন, রিডিউস রেট বা অন্যান্য প্রোডাক্ট পারচেজ করছেন সেটার জন্য ভ্যাট কত দিবেন সেটা আপনি দেন। কোন রেয়াতযোগ্য পণ্য এগুলো স্থানীয় কয় আপনি করছেন কিনা, নিবন্ধিত ব্যক্তি বা অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কিনছেন কিনা, সেগুলো ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। সোজা কথা হচ্ছে দিস ইজ দ্য ইনপুট ট্যাক্স রিলেটেড, আগেরটা হচ্ছে আউটপুট ট্যাক্স রিলেটেড, এটা হচ্ছে ইনপুট ট্যাক্স রিলেটেড ইনফরমেশন দিতে হবে। তারপর আসেন হচ্ছে যে এই যে আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কোন কোন ঘটনার কারণে আপনি বৃদ্ধিকরণ সমন্বয় করতেছেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং হ্রাস কোন সমন্বয় করতেছেন কিনা, কি কি কারণে করতেছেন, ডেবিট নোটের জন্য, ট্যাক্স ডিডাকশনের জন্য, ভ্যাট ডিডাকশনের জন্য, ট্যাক্স সরি আপনি কার কাছ থেকে ভ্যাট ডিডাক্ট করছেন, এই ধরনের ইনফরমেশন গুলো আপনাকে এই 5 এবং 6 নাম্বার ফর্মে প্লেসে দিতে হবে। তারপরে আছে যে এখন এগুলা করার পরে আউটপুট ভ্যাট মাইনাস ইনপুট ভ্যাট প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে আপনি নেট পেয়েবল অ্যামাউন্টটা করলেন। পূর্ববর্তী বছরে কোনো পূর্ববর্তী ট্যাক্স পেডে কোনো টাকা ক্যারি ফরওয়ার্ড আছে কিনা সেগুলো এখানে মেনশন করবেন। এই বছরে কোনো সারচার্জ আছে কিনা, অবকারী শুল্ক আছে কিনা, ভ্যারাইটি জিনিসগুলো, এই ধরনের ইনফরমেশন গুলো আপনি এই জায়গায় আপনাকে প্রোভাইড করবেন। তারপর আসে ভ্যাট পেড ইনফরমেশন, আপনি যে ভ্যাট পেড দিচ্ছেন সেই ইনফরমেশন গুলো কি, হ্যাঁ সমাপনী যে বর্তমানে কর কত দিচ্ছেন, আগে কত বছর কত দিচ্ছেন, এই ধরনের ইনফরমেশন গুলো। তারপরে আপনি একটা কোনো রিফান্ড ক্রিয়েট হয়েছে কিনা, রিফান্ড হলে সেটাও করে দিবেন, এবং কে দিচ্ছেন, আপনি তার পদবি কি, তার মোবাইল নাম্বার কি, এবং এই ঘোষণা করছি দাখিল করতে সর্বদা সম্পূর্ণ সত্য নির্ভুল কিনা, সেগুলো আপনাকে এই জায়গাগুলোতে প্রোভাইড করতে হবে। সোজা কথা হচ্ছে যে আমাদের 9.1 এর মধ্যে এই 11টা স্টেজ আছে, পার্ট আছে, এই 11টা স্টেজের মধ্যে যাবতীয় ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করে রিটার্নটা সাবমিট করতে হবে। আমি একটু ফাস্ট বলছি, এখানে কি কেউ কিছু না বুঝার আছে?
স্যার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট একটু বলতেন এই আপনি জিনিস কি দুইটা মাঝখানে আসেন নাই না পরে আসছেন? স্যার আমি আসলে ওকে, বুঝি থ্যাংক ইউ। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যে আমি যদি একটু ব্যাকে যাই, দেখেন যেসব ঘটনাগুলোর কারণে আপনার ভ্যাটের গভর্নমেন্টের ফান্ডে দেওয়ার মানে যোগ করবেন, সেইগুলো হচ্ছে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সেটা কিরকম? আপনি যদি কোনো সাপ্লায়ার থেকে পেমেন্ট করার সময় তার থেকে ভ্যাট কেটে রাখছেন, ভ্যাটটা কার জন্য কেটে রাখছেন? গভর্নমেন্টকে দেওয়ার জন্যই তো, তাহলে সেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। আপনি কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনি প্রোডাক্ট তৈরি করছেন, এখন সেল করলে না আপনি নিজে পার্সোনাল ইউজ করলেন, কারণ সেল করলে তো আপনি কাস্টমার থেকে এটার জন্য ভ্যাট বাবদ পাইতেন, এখন পার্সোনাল ইউজ করলে তাহলে এই ভ্যাটটা কে দিবে? তাহলে আপনি দিবেন, সেটার জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনার জন্য কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে, কোনো ফাইন দিতে হচ্ছে, সেগুলোর জন্য গভর্নমেন্ট মানে হবে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর গভর্নমেন্টকে কম দেওয়া মানে ওটা অন্যভাবে চলে গেছে ভ্যাট, আপনি এখন কম দিবেন, দিস ইজ কল দা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সেগুলো কিরকম? অ্যাডভান্স স্টেট ভ্যাট, উইথহোল্ডিং, মানে যেগুলো আপনি লেস করতে পারবেন। বুঝাইতে পারছি কথা? জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ স্যার। আমরা রিটার্নে আর একটু ফাস্ট বলছি, কারো কোনো আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। একটু পরে আসফিয়া, সরি আমি নাম এনিমোর? আর কেউ? জি স্যার, রনি বলছিলাম স্যার। হ্যাঁ রনি বলেন। স্যার আমরা যখন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি তখন স্যার একটা সেশনে করি স্যার, যে 12 মাস ধরে করি, কিন্তু স্যার রিটার্ন সাবমিটের ক্ষেত্রে কি স্যার ওইটা 1 বছর পর সেশন শেষ হলে কি স্যার এটা করা যাবে না, সাবমিট করা যাবে না? ইনকাম ট্যাক্স আমি বলি, ইনকাম ট্যাক্স হচ্ছে যে 1 বছর, রিটার্ন সাবমিট করে 1 বছর পরে, প্রতি বছর 12 মাসে, আর ভ্যাটের হচ্ছে যে 1 মাস। ঠিক আছে রনি, আনসার পাইছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন যদি বলেন কেন স্যার, তাহলে আমি জানি না, এটা আইনে বলে দিছে। হ্যাঁ বলেন আর কে? স্যার এই যে 9.1 যে ফর্মটা স্যার, এটা তো শুধুমাত্র যারা রেজিস্টার এদের জন্য, নন লিস্টেড মানে এনলিস্টেড এর জন্য নয়। 9.2 ওটা নাই, ওরকমই ইনফরমেশন থাকবে। আমি একটা স্যাম্পল হিসেবে শুধু 9.1 টা আনলাম। আচ্ছা এরকমই স্যার, ওটাও কাছাকাছি, দেখে নিয়েন, কাছাকাছি। থ্যাংক ইউ স্যার। এনিমোর? আচ্ছা, আমি তাহলে বুঝলাম। একটা জিনিস মাথায় রাখেন, প্রত্যেকটা পরে কিন্তু কেজ আছে। আচ্ছা, এটা একটু দেখেন, আমি একটা কেজ নিয়ে আসছি। XYZ Limited engaged the cement manufacturing and supplying business. During month of December 2020, XYZ Limited transaction is December মাসের এই মানে XYZ Limited এর ট্রানজাকশন গুলো কি কি? Total sales is 105 million. Out of this, export sales is the 5 million. Exempted purchase 5 lakh taka at import stage. Local purchase 8 lakh taka at standard rate VAT rate. Raw material purchase at import stage 70 million, standard VAT rate at standard VAT rate. Other local purchase অন্যান্য যে 5 million যেটা reduced VAT rate average 7 মানে reduced average rate অনেকগুলা, যেমন 5, 7, 10 সবগুলোকে এভারেজ করে সহজের জন্য 7.37 বলে দিলাম। VAT deducted at source 3 লাখ টাকা against payment of various supplier. সাপ্লায়ার থেকে পেমেন্ট করার সময় 3 লাখ টাকা আপনি ভ্যাট কেটে রাখছেন। AT advance VAT paid and import stage 2 million.
আদার ভ্যাট পেড ইন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আপনি 20,000 টাকা দেবেন। রিকোয়ারমেন্ট প্রিপেয়ার দ্য ভ্যাট রিটার্ন XYZ লিমিটেড এন্ড ক্যালকুলেট দ্য নেট ট্যাক্স পেবল or adjusted in the return submission. Return submission আপনাকে ভ্যাট আপনি একটা রিটার্ন প্রিপেয়ার করেন এবং আপনাকে রিটার্নের প্রিপারেশন নেট ট্যাক্স পেবলটা কত হবে সেটা বলার জন্য বলতেছি। কেউ কি বুঝেন না এখানে কোন একটা ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড? স্যার স্ট্যান্ডার্ড রেট মানে 15%। ইয়েস, স্ট্যান্ডার্ড মানে আমরা বলে দিয়েছি আমাদের ভ্যাট রেট 15% স্ট্যান্ডার্ড রেট। আসি কেউ আর কেউ বুঝি না এমন কেউ আছেন? স্যার এখানে এক্সামটেড পারচেজ মানে বলতেছে এই পারচেজের উপরে কোনো ভ্যাট নাই ইনপুট স্টেজে? না। জি স্যার। যেমন এখন একটা এক্সাম্পল পারচেজ বা প্রোডাকশনের এক্সাম্পল দিতে পারবেন যে বলছেন আমাকে? বলতে পারবো না স্যার। সহজ, কোভিড রিলেটেড যত ধরনের প্রোডাকশন হয় এখন, মাস্ক বলেন, স্যানিটাইজিং বলেন, কোভিড আসার পরে এগুলো গভর্নমেন্ট একটা এসআর এর মাধ্যমে এক্সাম্পটেড করে দিয়েছে। আচ্ছা স্যার, তাহলে এগুলোর ব্যবসা করা দরকার স্যার, ভ্যাট দেওয়া লাগবে না। কমিউনিটি দিব, তাড়াতাড়ি করেন দেখি, আমাকে বলতে পারেন কেউ নেট ট্যাক্স পেবল কত? আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু উঠি, আপনারা একটু দেখেন, আমি আসছি। স্যার একটু সময় বাড়াই দিতে তো। সময় বাড়া দিতে হবে, তাহলে হোমওয়ার্ক থাক। স্যার এটা হোমওয়ার্ক থাক স্যার। এক্সপোর্ট সেলস এর উপরে তো ভ্যাট দিতে হয় না, মানে ভ্যাট, জি এটা ওকে, আমরা এটা আপনারা দেখবেন, এটা হোমওয়ার্ক থাকতেই পারে, বাট আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি আপনাদের এখানে। জি স্যার। দেখেন,
আর কোনো সে আছে দেখেন না, জাস্ট একটু আনসারটা দেখেন আপনাদের কাছে, ওই শীটটাও না আছে, বাট শীটের মধ্যে কোশ্চেনটা দেওয়া আছে, মানে কেস এটা দেওয়া আছে, আনসারটা দেওয়া নাই, বাট এইটা দেওয়া আছে। দেখেন সাপ্লাই, আমি যদি খুব সহজে আপনাদেরকে ডেসক্রাইব করি, যেমন আমার হচ্ছে যে প্রথমে আউটপুট ট্যাক্স কি এক্সপোর্ট সেলস, ওখানে বলছিল কি 105 মিলিয়ন করছে, তার ভিতরে হচ্ছে যে 5 মিলিয়ন আমার এক্সপোর্ট, তাহলে এক্সপোর্টের উপরে 0% আর লোকালের উপরে 15%। দেন পারচেজের ক্ষেত্রে কি করছেন, এক্সাম্পল ইম্পোর্ট পারচেজ 5 লাখ টাকা, সেটা 0% এক্সাম্পল, স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, এবং ইম্পোর্ট একটা লোকাল পারচেজ একটা ইম্পোর্ট পারচেজ 15%। তারপর রিডাকশন রেট যেটা বলছে সেটা কত পার্সেন্ট ভ্যাট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ভ্যাট ফ্রম সাপ্লায়ার 3 লাখ টাকা, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমার এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আমার এটা কারণ ডিবেট নিব আমি, আর একটা হচ্ছে আদার অ্যাডজাস্টমেন্ট, টোটাল আমার এই নেট এত টাকা পেন। এই রিটার্ন সাবমিট রিটার্নটা এই ইনফরমেশন গুলো দিয়ে রিটার্নটা ফিল আপ করতে হবে, এবং রিটার্ন ফিল আপ করার সময় আপনাকে এই টাকাটা পে করতে হবে। ক্লিয়ার? স্যার রিডিউস রেটে যেটা আমার দেখাচ্ছেন, এটা কি আমি ভ্যাট রিবেট পাবো? রিডিউস রেটে লোকাল পারচেজ যেটা? অবশ্যই পাবেন, ওখানে কিছু কন্ডিশন আছে, আমি আবারও বলি রিবেটের কথা বলে কন্ডিশন থাকে। হ্যাঁ, রিবেটটা আসলে এক বাক্যে বলাটা খুব টাফ, কন্ডিশন গুলো মিট করতে হবে, এটা জাস্ট একটা ক্যালকুলেশন। এখানে আমি রিবেট ধরিয়ে নিয়ে আমি জিনিসটা করছি। ওকে স্যার, আমার ডকুমেন্টেশন ঠিক থাকলে তো আমি রিবেট অবশ্যই পাবো, মানে অবশ্যই। সবগুলো সাপোর্টিং যদি ভালো আমার ঠিক থাকে। নট অনলি সাপোর্ট, কন্ডিশনও মিট করতে হবে। যেমন আপনার সাপোর্টিং আছে, আপনি ক্যাশ টাকা দিয়ে পে করছেন, ব্যাংকিং চ্যানেলে দেন নাই, সব সাপোর্টিং আছে, আপনি পাবেন না। জি স্যার, জি স্যার। ওকে, এই জায়গাতে আচ্ছা, এখন আমাদের আচ্ছা রিটার্ন নিয়ে আর কারো কোনো সে আছে কিনা বলেন, আমি নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি, ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড। ইমতিয়াজ কিছু বলবেন? নো স্যার। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে রিটার্নটা যখন বানাচ্ছেন বা ওই মাসের কার্যক্রমে দেখা যাচ্ছে যে আপনি রিটার্ন আউটপুট ট্যাক্সের চেয়ে ইনপুট ট্যাক্স বেশি হয়ে গেছে বিভিন্ন কারণে, ডিডাকশন বা অন্যান্য কারণে, তাহলে আপনি সেটা কি করতে পারবেন, সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন পরবর্তী পিরিয়ডে। এবং সেটা ক্যারি ফরওয়ার্ডটা কতদিন করতে পারবেন সেটাও একটা বলা আছে, এবং সেটা কখন রিফান্ড পাবেন সেই সম্বন্ধে বলা আছে। তো সোজা কথা হচ্ছে যে আপনার রিটার্ন চ্যাপ্টারটা ইনপুট ট্যাক্স ক্রেডিট, রিটার্ন, ক্যারি ফরওয়ার্ড, এই তিনটা জিনিস একজন আরেকজনের সাথে খুবই কোরিলেটেড। তো ক্যারি ফরওয়ার্ড বলতে কোন জিনিসটা বলতেছি, আবারও বলি, আউটপুট ট্যাক্স থেকে যদি ইনপুট ট্যাক্সটা বেশি হয়ে যায় তাহলে সেটা ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী মাসে নিয়ে যাওয়াটাই হচ্ছে যে ক্যারি ফরওয়ার্ড। এবং একটা সার্টেন টাইমের পরে ক্যারি ফরওয়ার্ড করতে না পারে পরবর্তী রিফান্ড নেওয়াটাই হচ্ছে কোন মেথডে রিফান্ড নিতে হবে, কোন ক্যাটাগরি কি ফিল আপ করলে রিফান্ড নিতে পারবেন, সেই কন্ডিশন গুলো হচ্ছে যে রিফান্ড ক্যাটাগরি। এখানে আসে ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড অফ নেগেটিভ নেট অ্যামাউন্ট। খেয়াল করেন, when in tax period the sum of input tax and decreasing adjustment exceed the sum of output tax SD and increasing adjustment, as a result negative amount come, এবং সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। আবারও বলছি, ইনপুট ট্যাক্স প্লাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস আউটপুট ট্যাক্স মাইনাস সাপ্লিমেন্টারি ডিউটি লেস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করার পর যদি কোনো নেগেটিভ ফিগার আসে, দিস ইজ কল দ্য ক্যারি ফরওয়ার্ড ফিগার, আর ক্যারি এটা আপনি করতে পারবেন। ফর্মুলাটা হচ্ছে যেটা ইনপুট ট্যাক্স প্লাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যে কথাটা উপরে বলছি, থেকে যদি মানে সেটা যদি আউটপুট ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা যদি বেশি হয়, দেন রিফান্ড ক্রিয়েট হয়। এই রিফান্ড আপনি ওই পিরিয়ডের জন্য ওই পিরিয়ডে রিফান্ড না নিয়ে ক্যারি ফরওয়ার্ড করবেন, এবং একটা প্রজেক্ট ক্যারি ফরওয়ার্ড করার পরে যদি অ্যাডজাস্ট করতে না পারেন সেটা রিফান্ড দিকে যাবে। এটা এই জায়গায় বুঝেন না এমন কেউ আছেন? কারণ পরের জিনিসটা এটা যদি না বুঝেন পরের এক দুইটা শীট বুঝতে কষ্ট হবে। স্যার রিফান্ড কতদিন পর্যন্ত করা যায় বা কত মাস? ওকে ওকে, ওয়ান কোশ্চেন, এনিমোর? মানে আমরা জিনিসটা বুঝতে পারছি তাইলে। তাহলে ইনপুট আরেকবার যদি বলতেন। স্যার আরেকবার প্লিজ, আরেকবার। মানে আমার কথা হচ্ছে যে আমরা ইনপুট ট্যাক্স, আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স কি? আউটপুট ট্যাক্স হচ্ছে যে কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টটা বিক্রি করার সময় যে ভ্যাট ব্যবহার টাকাটা নেই, দিস ইজ কল্ড দ্য আউটপুট ট্যাক্স। আর ইনপুট ট্যাক্সটা কি? প্রোডাক্টটা প্রডিউস করার থেকে শুরু করে র মেটেরিয়াল পারচেজ থেকে শুরু করে কাস্টমারের হাতে দেওয়ার আগ পর্যন্ত, ফিনিশ গুডসটাকে কনভার্ট করে কাস্টমারের হাতে দেওয়ার আগ পর্যন্ত যত টাকা ভ্যাট দিয়ে আসে, দিস ইজ কল্ড দ্য ইনপুট ট্যাক্স। এই আউটপুট ট্যাক্সটা, এই ইনপুট ট্যাক্সটা যদি আউটপুট ট্যাক্সের চেয়ে বড় হয়, অথবা আউটপুট ট্যাক্সটা যদি ইনপুট ট্যাক্সের চেয়ে ছোট হয়, দেন আপনি রিফান্ড ক্রিয়েট হবে এবং সেটা ক্যারি ফরওয়ার্ড পরবর্তী পিরিয়ডে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। দিস ইজ কল দ্য ক্যারি ফরওয়ার্ড এন্ড রিফান্ড।
আচ্ছা, বুঝা গেছে? স্যার জি স্যার। ইনপুট ট্যাক্সটা বড় জি, হবে স্যার। আউটপুট ট্যাক্স থেকে? আউটপুট ট্যাক্স থেকে ইনপুট ট্যাক্স বড় হলে এই কন্ডিশনটা আসবে। আর আউটপুট ট্যাক্স যদি আউটপুট ট্যাক্স বড় হয় তাহলে তো গভর্নমেন্টকে নেট পেয়েবল হিসেবে টাকাটা দিয়ে দিবেন, শেষ কাজ, কোনো ক্যারি ফরওয়ার্ডের ইস্যু নেই। জি স্যার। ভ্যাট কি রিফান্ড হবে? মানে যেটা অবশ্যই আইন তো বলতেছে হবে। আসলে নেওয়া খুব কঠিন স্যার। তা নেওয়া যাবে না, অ্যাডজাস্টমেন্ট করা যাবে, অ্যাডজাস্ট দেওয়া যাবে। অ্যাডজাস্টমেন্ট করা যায়, বাট আসলে ক্যাশ টাকা পাওয়াটা অনেক টাফ। আচ্ছা আসেন, এখানে কিছু এক্সেপশনাল বা অন্যান্য যে জিনিস আছে ইন রিলেশন টু দ্য ইকোনমি, এই যে রিফান্ডটা বা ক্যারি ফরওয়ার্ডটা হবে সেটা কতদিন পর্যন্ত হবে? যে কোয়েশ্চেনটা আমাকে করছেন এক ভাই, তার জন্য এই জিনিসটা। ইন রিলেশন টু দ্য ইকোনমি অ্যাক্টিভিটি ইনভলভ কনস্ট্রাকশন, হাউস বিল্ডিং, ল্যান্ড ডেভেলপমেন্ট, প্রপার্টি ডেভেলপমেন্ট, দ্য এক্সেস অ্যামাউন্ট মানি শ্যাল বি ক্যারি ফরওয়ার্ড ইনডিফিনিটলি। সোজা কথা হচ্ছে যে এই ধরনের বিজনেস গুলার ক্ষেত্রে যে যদি রিফান্ড ক্রিয়েট হয়, হ্যাঁ, সেটা আপনি আনলিমিটেড টাইম পর্যন্ত আপনি সেটা ক্যারি ফরওয়ার্ড করতে থাকবেন যতদিন পর্যন্ত অ্যাডজাস্ট না হবে। বুঝতে পারছি কথাটা? সেটা কারা? যারা কনস্ট্রাকশনে বিজনেস করে, যারা হাউস বিল্ডিং করে, যারা ডেভেলপমেন্ট প্রপার্টি করে। কারণ আপনি একটা বলতে পারেন না, যেমন একটা যদি পদ্মা সেতু বা একটা যে কোনো কনস্ট্রাকশন বা যে কোনো জিনিসগুলো আপনার টাইমটা ফিক্সড করা যায় না, সেই জন্য ওগুলা যতদিন পর্যন্ত ওই জিনিসটা আপনার রিফান্ডটা অ্যাডজাস্ট না হবে ততদিন পর্যন্ত আপনি ক্যারি ফরওয়ার্ড করে যাবেন। এরা ছাড়া other cases the excess amount of money shall be carry forward may reduce over the following 6 period। আপনি ওই পিরিয়ড সহ পরবর্তী 6 পিরিয়ডে আপনি সেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। মানে কারা? এরা ছাড়া অন্যরা সবাই যে রিফান্ড যদি হয় সেটা পরবর্তী 6 পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। তাহলে 6 পিরিয়ডের পরে কি হবে বলতে পারবেন কেউ? না স্যার, কি হবে? 6 পিরিয়ডের পরে আপনি রিফান্ডের জন্য ক্লেম করতে পারবেন। জি স্যার। আপনি এবছর আপনার এই মাসে আপনার রিফান্ড হয়েছে, আপনি সামনের মাসে ক্লেম করতে পারবেন না, ভাই আমার অ্যাক্সেস টাকাটা দিয়ে দাও, না, আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন। পরবর্তী মাসে যদি অ্যাডজাস্ট করতে পারেন তো করলো, এর পরবর্তী ওই রেসপেক্টিভ 6 পিরিয়ডের পরে গিয়ে আপনি গভর্নমেন্টের কাছে বল, দেখো আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম ব্যাট ইম্পোর্টেশন হিসেবে এই স্টেজে, আমাকে আমার সব কার্যক্রম শেষ, প্রপোর্শনাল অন্যান্য কার্যক্রম শেষ, আমাকে এখন আমার ব্যাটটা দিয়ে দাও, বাকি টাকা বেশি যেটা দিয়ে দিস ইজ কল্ড দ্য রিফান্ড। এখন এই যে রিফান্ড নিবেন, আসলে রিফান্ড নেওয়াতে এত সোজা জিনিস না, ওই যে একটু আগে একজন বললেন সেগুলার কোন ফর্মে করতে হবে, কোন কন্ডিশন গুলো করতে হবে। আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে 9.1 এ। A registered person may apply the commissioner through the Moshood 9.1. If the application received or found proper, the commissioner shall deposit the return amount on the applicable bank account or issue a cross check in favor. যদি সবকিছু হয় তাহলে তাকে আপনাকে ক্রস চেকের মাধ্যমে সেটা রিফান্ড করতে হবে। The registered person shall have the perform decreasing adjustment within the 6 tax period of approval of the taking decreasing adjustment. যদি আপনার করেন প্রথমে তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট গুলো আপনি করে নেবেন, দেন আপনি রিফান্ডের ইস্যুটা আসবে। If registered person fails to receive negative adjustment within the tax period, he will pay the commissioner 9.1 ফর্মের মাধ্যমে রিফান্ডের জন্য আপনি টেকিং এর জন্য অ্যাপ্লাই করবেন। কমিশনার উইদিন 3 মান্থের মধ্যে আপনি রিসিভ করার পরে আপনাকে সেটা ক্রস চেকের মাধ্যমে যেটা কনফার্ম হওয়ার পরে আপনি রিফান্ড, হ্যাঁ আপনি রিফান্ড সেটা 3 মাসের ভিতরে আপনাকে দিবে। Any registered person any make decreasing adjustment, the return for the tax has to be paid excess within 6 tax period making the payment. এবং সেই সময় এটা আমি নিজেও খুব একটা ভালো মতো এটা বুঝি না, এটা আমি প্র্যাকটিক্যালি পাই না, পরে না হয় একসময় এটা বলবো। তো সোজা কথা হচ্ছে যে এগুলো হচ্ছে যে আমার আচ্ছা রিফান্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড এন্ড আচ্ছা ক্যারি ফরওয়ার্ড করা ছাড়া আপনি যদি কখন আপনি মানে ক্যারি ফরওয়ার্ড করলেন না বাট আপনি রিফান্ডটা পেয়ে যাবেন। রিফান্ড উইদাউট ক্যারি ফরওয়ার্ড অর নেগেটিভ অ্যামাউন্ট। If the amount of money payable by the registered person is the negative, such person shall be entitled to refund of such. আমরা বলতেছি না 6 সাকসেসিভ পিরিয়ড 6 এর মধ্যে আপনি রিফান্ড নেবেন মানে ক্যারি ফরওয়ার্ড করবেন, দেন রিফান্ড ইস্যু। এটা ছাড়াও আপনার হতে পারে 50% or more of such person turnover is or will be divided in the zero rated supply. আপনার যদি জিরো রেটেড সাপ্লাই হয়, আপনি 6 মাস পিরিয়ড টেনে আপনি কি করবেন, তাই না? সেই 6 মাস পিরিয়ড টেনে আপনি কি করবেন? কারণ আপনার তো কখনো এটা অ্যাডজাস্ট হবে না। তখন বলতেছে যে তুমি সেটা 50% or more হলে আপনি পারবেন। 50% or more such person expenditure or inputs জিরো রেটেড যদি হয়, সোজা কথা হচ্ছে যে ওই ধরনের ইনপুট গুলো যদি জিরো রেটেড হয় তাহলে ওগুলো তো আপনার বিজনেসটাই জিরো রেটেড, তাহলে আপনি ওগুলো ক্যারি ফরওয়ার্ড করে লাভ নাই, সেগুলো আপনি ওই পিরিয়ডে আপনি আপনার মানে রিফান্ডের জন্য ক্লেম করবেন।
হ্যাঁ, the commissioner shall in other case refund of money within 3 months from the date of payment. অন্যান্য ক্ষেত্রে 3 মাসের ভিতরে আপনাকে সেটা ক্লেমের জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন আপনি কোন ফর্মে অ্যাপ্লিকেশন করবেন, কোন রুলস এ করবেন, সেটা আপনি এখানে বলা আছে, কোন ওইতে করবেন, সেটা রিফান্ড মানিটা কোথায় করবেন, সেটা এই ক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি। আপনার একই কথা, এটার যে মেসেজটা হচ্ছে যেটা আমি আগে বলছি সেটারই মেসেজ। আচ্ছা, এখন আসেন আমি আরেকটা জিনিস একটু বলি, ট্যাক্স রিফান্ড অন ফরেন টুরিস্ট। সাধারণত দেখা যায়, আমি এটা পড়ানোর আগে অন্য আরেকটু গল্প বলি, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আপনি যদি কখনো যদি বাইরে যান, দেশের বাইরে টুরিস্ট হিসাবে বা যে কোনো কাজে যান, আপনি যদি এখানে যদি কোনো পারচেজ করেন, আমি দেখছি, আমি নিজেও পাইছি, পারচেজ করলে আপনি তো ফরেনার বাইরে, তখন আপনি ওই পারচেজের সময় ওই দেশে যে ভ্যাটটা দেন, বাইরের দেশে মোস্ট অফ দ্য কান্ট্রিতে বলে এটা জিএসটি দেন, সেই জিএসটিটা আপনি রিফান্ড নিতে পারেন। আমি আরেকটু লাইভলি যদি বলি, আপনি যদি সিঙ্গাপুরে যান, একদম লাইভ এক্সাম্পল দিচ্ছি, সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরে মনে করেন আপনি যে কোনো একটা মোস্তফা সেন্টার বা অন্যান্য জায়গা থেকে আপনি একটা সার্টেন লেভেল ধরে আপনি একটা প্রোডাক্ট পারচেজ করছেন। প্রোডাক্ট পারচেজের সময় আপনি একটা জিএসটি দিচ্ছেন, মানে ভ্যাট দিচ্ছেন। আপনি ওই প্রোডাক্টের যে পরিমাণ ভ্যাটটা দিচ্ছেন সেটা কিন্তু আপনি সিঙ্গাপুর এয়ারপোর্ট লিভ করার আগে, মানে বাংলাদেশে ব্যাক করার আগে বা সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে আপনি ওই এয়ারপোর্টে প্লিজ একটু মিউট করবেন। হ্যাঁ, আপনি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আপনি সেই টাকাটা ওই ভ্যাট বাবদ বা জিএসটি যে টাকাটা দিয়েছেন সেটা ফেরত পাবেন। তো সেটার জন্য করতে কি, আপনি যখন যেখান থেকে সে ফর এক্সাম্পল মোস্তফা সেন্টার থেকে পারচেজ করার সময় আপনি ওদেরকে যে আপনার পাসপোর্ট নাম্বার বা পাসপোর্টের জিনিসটা দিলে ওরা আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দেয়, সেই কাগজটা নিয়ে আপনি ওখানে কিন্তু ভ্যাট দিয়ে দিচ্ছেন, মোস্তফা সেন্টারে কিন্তু ভ্যাট বা জিএসটি দিয়ে দিচ্ছেন, সেই কাগজটা নিয়ে আপনি যখন দেশ কান্ট্রি লিভ করতে যাবেন, একটা শুল্ক একটা ওদের একটা সেন্টার আছে এয়ারপোর্টের মধ্যে, ওখানে যে আপনি যদি ডকুমেন্ট গুলো দেন, আপনি যে ভ্যাট বাবদ যত টাকা দিচ্ছেন সেই টাকাটা একদম ক্যাশ ডলার দিয়ে দেন। ঠিক আমাদের দেশেও এই জিনিসটা আছে। আমাদের দেশেও যখন কোনো একটা ফরেনার যখন আমাদের দেশে যদি কিছু পারচেজ করে, সে পারচেজটা করার পরে সে কিছু কন্ডিশন মিট করলে, কিছু ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সেও এই ভ্যাটটা রিফান্ড পায়। সে কোন কোন ক্ষেত্রে রিফান্ড পায়, এনি ফরেনার, এটা আপনি যদি ফরেনার হন বা আপনি যে দেশের জন্য ফরেনার হন সেই দেশেও যেন, বাট বাংলাদেশের কন্টেক্সটে বাংলাদেশে কোনো ফরেনার টুরিস্ট শ্যাল গেট রিফান্ড ভ্যাট পেড এগেইনস্ট হিজ পারচেজ অফ ট্যাক্সেবল গুডস। কন্ডিশন কি? ট্যাক্স রিফান্ড শ্যাল নট বি অ্যাপ্লিকেবল ইন দ্য ফলোইং কেস। সে পাবে, কিন্তু এগুলো ছাড়া, এই ধরনের ক্ষেত্রে ছাড়া সে পাবে। এক্সপোর্ট প্রহিবিটেড গুড, যেসব প্রোডাক্ট আমার রপ্তানি করা নিষিদ্ধ, সেই ধরনের কোনো প্রোডাক্ট যদি সে পারচেজ করে বাংলাদেশ মার্কেট থেকে, তাহলে সেটার জন্য সে যদি ভ্যাট দিয়ে থাকে, সে ভ্যাটটা সে রিবেট পাবে না। ক্লিয়ার? ফায়ার আর্মস, এক্সপ্লোসিভ আইটেমস এনি আদার সিমিলার গ্রুপ, মানে আগ্নেয়াস্ত্র, তারপরে ফায়ার, এই ধরনের কোনো প্রোডাক্ট যদি সে বাংলাদেশ মার্কেট থেকে কিনে, সেটার জন্য যদি কোনো ভ্যাট দিয়ে থাকে, সেটাও সে রিফান্ড পাবে না। এনি আদার গুডস ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড, যদি এই ধরনের আরো অন্যান্য গুডস এর কথা বলে দেওয়া থাকে, তাহলে সে ওগুলো ওই স্পেসিফিক গুলো পাবে না। কখন এনি ফরেনার টুরিস্ট ক্যান ক্লেম রিফান্ড, যদি আরো কন্ডিশন যেগুলো আছে, স্টে ইন বাংলাদেশ 180 days or less than the 1 calendar year। এক মিনিট একটু হ্যাঁ আলামিন, হ্যাঁ বলো। হ্যাঁ দিয়ে দাও, আয়না দিয়ে দাও। ওকে, সরি। Any foreign tourist can claim refund যদি সে stay in Bangladesh 180 days or less than 1 calendar year থাকে, তাহলে সেটা পাবে। Is not member of the crew or any airline, হ্যাঁ, যদি কোনো মেম্বার না হয়ে থাকে, এয়ারপোর্ট বা ওই ধরনের মেম্বার না হয়ে থাকে। ডিপার্চার থ্রু এনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডিপার্চার হতে হবে, হলে সে এটা পাবে। Purchase the goods from any shop increased by VAT return or form for tourist, হ্যাঁ, purchase the goods from any shop, আচ্ছা এটা আমি বুঝতেছি না, এটা একটু দেখে বলতে হবে আমার। Purchase the goods with the purpose of
কনজাম্পশন অফ আউটসাইড বাংলাদেশ, এবং সেই যে প্রোডাক্টটা করছে সেটা যদি আউটসাইড বাংলাদেশে যদি কনজাম্পশন করার ইচ্ছা থাকে তখনই সে ওই প্রোডাক্টটার উপরে পাবে। প্রাইস এক্সক্লুডিং ভ্যাট এজ দেওয়া যদি সহ যদি 5,000 টাকার উপরে হয় তখনই সে ভ্যাটের এই রিফান্ড নিতে পারবে। এই কোয়েশ্চেনটা মেবি গত একটা দুইটা সেশন আগে আসছে, তো এটা একটু দেখে নেবেন যে আসলে কোনো ফরেনার যদি বাংলাদেশে আসে সে কখন রিফান্ড নিতে পারবে, কোন কোন কন্ডিশনে রিফান্ড নিতে পারবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের প্রহিবিটেড, এটা যদি একটু আবার বলতেন। প্রভিডেন্ট মানে বলতেছে যে এই ধরনের পারচেজ গুলো যদি সে করেও থাকে, স্যার এক্সপোর্ট প্রহিবিটেড গুডস মানে এইটা যদি আবার একটু মানে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো রপ্তানি নিষিদ্ধ বাংলাদেশ থেকে। সে ফর এক্সাম্পল, হ্যাঁ, অনেক সময় বাংলাদেশে অনেক প্রোডাক্ট এটা রপ্তানি নিষিদ্ধ থাকে। ওই রপ্তানি প্রোডাক্ট নিষিদ্ধ গুলো যদি সে যদি বাংলাদেশের মার্কেট থেকে কিনে, সে যেমন আমি আপনি কিনতেছি কিন্তু বাট এগুলো এক্সপোর্ট করতে পারবো না, ওই ধরনের কোনো এক্সপোর্টেবল প্রোডাক্ট যদি সে কিনে, কেনার সময় যদি ভ্যাট দিয়ে থাকে সে ভ্যাটটা রিফান্ড পাবে না। যেমন অনেক সময় হয় না, অনেক ধরনের দ্রব্য আছে যেগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন না, নিষিদ্ধ বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা, সেই ধরনের প্রোডাক্ট গুলো যদি কিনে থাকে। বুঝতে পারছি? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? একটু আমি শেয়ারটা স্টপ করতেছি একটু। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আপনারা লাস্টের যে গত ক্লাসে, হ্যাঁ গত ক্লাসটা কয় তারিখ ছিল জানি? স্যার 16 তারিখে। 16 তারিখে ছিল, তাই না? জি স্যার। আপনাদেরকে 16 তারিখে যে কোশ্চেনটা পাঠাইছিলাম সেই কোশ্চেনের যারা পাইছেন, তারা ছাড়া কি আর কেউ কোনো আজকে ক্লাসে আছেন? স্যারের কথা কি কেউ বুঝতে পারেনি নাকি? মানে আমি যে লাস্ট ক্লাসে আপনাদের আমি আছি স্যার, আমি আছি, আমি গত ক্লাস করতে পারি নাই স্যার। এর আগে প্রথমটা করছি স্যার। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন তো ওখানে ইতে, যে আসেন নাই আগের ইতে ইমেল অ্যাড্রেসটা দেন। আমি একটা ইমেল করছি আপনাদেরকে, যে কারা কারা পাইছেন দেখবেন কাইন্ডলি। জি স্যার। আপনাদেরকে একটা ইমেল দিছি, এখন পাইছেন কে কে বলতে পারবেন? আচ্ছা, ওখানে যথারীতি আপনাদের আগের ক্লাসের মতো করে একটা কোশ্চেনারি পাঠাইছি। আচ্ছা, এখানে একজন দিচ্ছেন, স্যার আসে না আমার ইমেইলে। হয়তো যাবে, স্যার পেয়েছি। তার মানে সবাই পাইছি স্যার, পাইছি। জাস্ট 10 মিনিটস টাইম। আসফিয়াকে দিয়ে দিলাম। পাইনি স্যার, আমি পাইনি। আচ্ছা, যারা পান নাই তারা একটু কষ্ট করে চ্যাট বক্সে ইমেলটা একটু টাইপ করেন। পেয়েছি স্যার, থ্যাংক ইউ।
অনেকজন পায় না দেখি, কেন এরকম হবে? পাইছেন সবাই, আপনারা শুধু শুধু দিচ্ছেন। ওকে, দেখেন 1-1.5 মিনিটের ভিতরে যদি যারা পেয়ে থাকেন সবাই পাইছেন। লিঙ্কটাতে ঢুকে যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। Okay, just 8 to 9 minutes time. চারজন রেসপন্স করছেন। আটজন করছে রেসপন্স। ওকে, যারা রেসপন্স করছি তারা কোনো কোয়েশ্চেন করতে থাকলে অন্যরা এই করুক আর সাবমিট করুক। আপনারা যদি কেউ কোনো কোয়েশ্চেন করেন, এখন পর্যন্ত 10 জন করছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন।
স্যার বিগত ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল, করব? শিওর প্লিজ। স্যার ওই যে আমরা যখন ওই অ্যাসেসেবল ভ্যালুটা বের করেছিলাম, তখন আমরা যেটা করেছি ইন্স্যুরেন্সটাকে আমরা ধরেছি যে যেটা আমার ডকুমেন্টে থাকবে সেটাই আমরা ধরবো। বাট আমি প্র্যাকটিক্যালি কিছু বিল অফ এন্ট্রি দেখে যেটা বুঝতে পারলাম, সেখানে ওরা ইন্স্যুরেন্সটাকে 1% হিসেবে ধরে নিচ্ছে। হ্যাঁ, অনেক সময় এখন তো মনে করেন যে অনেক সময় কাভার নোটটা পায় না তারা, বুঝতে পারছেন? কাভার নোটটা যদি না পায় তখন অনেক সময় ওইটা করে নেয়। আচ্ছা স্যার, কিন্তু স্যার মানে নরমালি যেটা দেখলাম যে অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, তাহলে এটা কি 1%ই ফিক্সড হয়ে গেছে? মানে আপনাদের ক্ষেত্রেও কি তাই হয়? এটা অ্যাডজাস্টিং ফ্যাক্টর, আপনি যেটা বলতেছেন সেটা অ্যাডজাস্টিং ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা। চোদ্দ জন রিপ্লাই দিছে। আজকের কোশ্চেনটা কি একটু কঠিন হইছে? মানে কোশ্চেন আছে এগুলো কি একটু বেশি পেঁচানো লাগতেছে? জি স্যার। স্যার একটু কনফিউজিং লাগছে। আমি ইচ্ছা করে কনফিউজ করতেছি আপনাদেরকে, এটা মাথায় রেখে। মানে আমি এতক্ষণ 2 ঘন্টা যা বলছি তার বাইরে কি কোনো টপিকস কোনো মানে কোশ্চেন বা কোশ্চেন বলবো না, ঠিক এখানে কি আছে আপনাদের কাছে বলেন? না স্যার, বাইরে কিছু ছিল না, সব লেকচার বাইরে না। স্যার বাইরে কিছু ছিল। বাট স্যার শুনেছি তো, মানে রিকল করতে পারতেছি না অনেক কিছু স্যার, মনে কনফিউশন লাগছে না। এটার একটাই কারণ হতে পারে মনোযোগ। আমি একদম ড্যাম শিওর, কারণ আমি তো এটা আগে করছি, আমি তো জানি যে কোথায় বলতে হবে। হ্যাঁ, কোথায় আপনারা, আমি তো সেটা অবশ্যই বলছি, মানে হয়তো এমন কোন লাইন আমি 2বারও বলছি। আঠারো জন তো দিস ইজ ভেরি আনফরচুনেট যে আমরা 60-65 জন আছি, মাত্র 18 জন। গত ক্লাসে কয়জন রিপ্লাই দিয়েছিলেন? আমি আপনাদেরকে আনসার শিটটা কিন্তু পরের দিন দিয়ে দিই, পাইছেন আপনারা? জি স্যার। জি স্যার, প্লিজ স্যার গত ক্লাসে আপনার ওই যে প্রেজেন্টেশনটা আমরা এখনো পাইনি। ভাই আর কয়জনকে দিব? আমি তো দিতে দিতে হয়রান হয়ে গেছি। ওই দিন দিছি, পরে অনেকে মেইল করছে তাদেরকেও দিছি। না স্যার, ওই দিন যেটা দিছিলেন ওইটা হচ্ছে ওই যে ফার্স্ট ক্লাসের প্রেজেন্টেশনটাই চলে আসছিল, পরের তাই? দিনে হচ্ছে জি, এই জন্য সবাই আর কি আপনাদের নক দিছিল, আমি মেইল করছিলাম, আপনি হয়তো দেখেন। জি স্যার, মনোহর ভাই যেটা বলছে এটাই হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দেখি তাহলে একটু পরে দিয়ে দিচ্ছি। তাহলে স্যার মানে গত ক্লাসটা পান নাই তাই তো? আপনি দেখেন তো ভাই, আবার পরে ভুলে যাব। মানে গত সেকেন্ড ক্লাসটা পান নাই তাই না? জি স্যার। জি সেকেন্ড ক্লাসের প্রেজেন্টেশনটা স্যার আজকে তাহলে তিনটাই দিয়ে দেন, আজকে ক্লাসের সিনপসিস, প্রেজেন্টেশন আর গত ক্লাসের প্রেজেন্টেশন একবারে তাহলে চলে আসবে। আজকে একটু পরে দিচ্ছি, একটু পিডিএফ করতে হবে, একটু পরে আছে না কিছু আছে মনে, দেখি দিয়ে দিই। দাঁড়ান, আপনি দুইটাই চাচ্ছেন তাই তো? জি স্যার, আজকের ক্লাসের সিনপসিসটা স্যার। হ্যাঁ, ওটা দিছি ব্রাদার, দিছি না? ওটা তো আগেই দিছি মনে হয়। ওটা সকালে আসছে স্যার, আর প্রথমে ওটা পাওয়া গেছে স্যার। স্যার আজকেরটা পাওয়া গিয়েছে। স্যার আজকে যেটা আসছে ওটা ছিল সিনপসিসটা। প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি। জি স্যার, প্রেজেন্টেশনটা দিলে ভালো হয়েছে। আমরা এখন পর্যন্ত 18 জন পাইছি, আর কি কেউ দিবেন, সাবমিট করবেন? আমি করব স্যার, আমি একটু অন্যদিকে ছিলাম, 5 মিনিট লাগবে।
এই ফাঁকে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমরা কোশ্চেন পত্রটা ছেড়ে ফেলি। বলেন কারো যদি কোনো কোশ্চেন, স্যার ক্লাস, প্রেজেন্ট ক্লাস, অনওয়ার্ড ক্লাস। হ্যালো হ্যাঁ বলেন ভাই। স্যার, ট্যাক্সেবল সাপ্লাই উইথ রিগার্ডস টু রিভার্স চার্জ, এটা একটু যদি কাইন্ডলি বলতেন। কোনটা কোথায়, কোন স্লাইডটা মানে? স্যার এটা স্লাইড বলতে এটা এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমি ম্যানুয়াল থেকে আর কি দেখতেছিলাম। তো এখানে একটা হেড আছে ভ্যাট অন ইম্পোর্টেড সার্ভিস রিভার্স চার্জ টু রেসিপিয়েন্ট। আবার বলুন তো ভাই প্লিজ, আবার বলুন তো। ভ্যাট অন ইম্পোর্টেড সার্ভিস রিভার্স চার্জ টু রেসিপিয়েন্ট, মানে এখানে বলা হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল আছে জেপিজেড কোম্পানি। গট ইট, আই গট ইট। আমি আপনার কোশ্চেনটা, এটা হচ্ছে যে আপনি যদি কোনো কনসালটেন্সি বা কোনো সার্ভিস বাইরের দেশ থেকে নেন বা ইম্পোর্ট করেন, হ্যাঁ, সেটা যে সাধারণত করে কি মনে করেন যে আমাদের দেশে যেটা বা আমাদের ইনহাউস যদি মনে করেন আমি হুদাবাসী থেকে বা একনাবিন থেকে বা কেপিএমজি থেকে আমি একটা কোনো সার্ভিস নিলাম, কনসালটেন্সি নিলাম, তাহলে আমি একটা কেপিএমজি বিলের মধ্যে দিয়ে দিব, কেপিএমজি বা হুদাবাসী সেটা গভর্নমেন্টকে দিয়ে দিবে, এই তো। জি জি। আর যদি আমি কোনো কনসালটেন্সি বা সার্ভিস বাইরের দেশ থেকে নিই, তাহলে সেই ভ্যাটটা আমি সরাসরি গভর্নমেন্টকে দিয়ে দিব, সেটা তখন ওই বাইরে এই ওর কাছে পাঠাবো না ভ্যাটটা। হ্যালো স্যার। বলেন স্যার এখানে যে এক্সাম্পলে যেটা বলা হয়েছে যে সাপ্লাই যদি 0% অথবা 15% এই দুইটার যে কোনো একটা রেটে হয়, তাহলে বলছে যে ট্যাক্সেবল সাপ্লাই উইথ রিগার্ডস টু রিভার্স চার্জ হবে না। আর যদি আরেকটা মানে সেকেন্ড প্যারায় বলছে 7.5% এ যদি হয়, মানে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে, তখন এটা ট্যাক্সেবল সাপ্লাই উইথ রিগার্ডস টু রিভার্স চার্জ হবে। তো এটা বলো তো ভাই, আমি সেটা ক্যাচ করতে পারি। স্যার ম্যানুয়ালে যে এক্সাম্পলটা আছে এখানে বলা হয়েছে যে 0% অথবা 15% যদি এই এটা হয়, ইম্পোর্টটা হয়, কনসালটেন্সি ইম্পোর্ট, সেক্ষেত্রে এটা ট্যাক্সেবল সাপ্লাই উইথ রিগার্ডস টু রিভার্স চার্জ হিসাবে ট্রিটেড হবে না। কিন্তু যদি এটা 7.5% এ এটা করা হয়, এই ইম্পোর্টটা মানে 7.5 কত তোমার পেজ বলতেছেন বলেন তো আমারে? 414 পেজ। এটা কি নতুন ম্যানুয়ালটা? জি জি স্যার, নতুন ম্যানুয়াল। দেখতে হবে এটা, তাহলে আমি দেখি, আমি কোয়ারেটা নিচ্ছি, দেখি। ওকে থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আমরা কিন্তু থিওরি পার্ট আগামী একটা ক্লাস করলে মোটামুটি থিওরি পার্ট শেষে তারপর আমরা ছোট ছোট আরো কিছু অ্যাসেসমেন্ট নিয়ে আসবো। তো আপনারা একটু মাথায় রাখেন যে আপনাদের যে লাস্ট চারটা ক্লাসে যে থিওরি গুলা গেছে ওখানে কোনো গ্রে এরিয়া থাকলে বা আরো একটু যদি ডিটেলস বলার দরকার হয় আপনি একটু আমাকে ওই ইমেলে রাখেন, তাহলে আমি পরে ক্লাসটা ওভাবে সাজাবো। আপনাদের ট্যাক্সের ক্লাস কয়টা হয়েছে? তার দুইটা। মেবি নেক্সট স্যাটারডে আমি হয়তো আপনার সাথে থাকতে পারবো কিনা বুঝতেছি না, নেক্সট স্যাটারডে আগে। স্যার আপনার কি সুযোগ হবে ট্যাক্সের একটু ক্লাস নেওয়ার জন্য মাঝে যদি হয় সুযোগ? ভাই এটা আইসিবি হালিম ভাই যদি বলে দেন আই ক্যান ডু। আমার সময় হবে, অবশ্যই হবে, হবে না কেন, বাট দিস ইজ ডিপেন্ড অন দ্য হালিম ভাই এন্ড ডিপেন্ড অন ইউ। আপনারা হালিম ভাইকে বলেন, দেন আই ক্যান অ্যারেঞ্জ, নো প্রবলেম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার বলেন। স্যার এই ভ্যাটের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনার এই যে স্লাইড সিনপসিস গুলো কি শুধু ম্যানুয়ালের সাথে পড়বো নাকি শুধু সিনপসিস এইগুলো দেখলেই হবে, আর অথবা হচ্ছে পুরো ম্যানুয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে? একটু কাইন্ডলি ওইটা বললে সুবিধা হতো। আমি একটু বলি, দেখেন এইটা আমি যদি আপনাকে বলি যে ম্যানুয়ালের সামনে থেকে শেষ পর্যন্ত পড়বেন, এটা আসলে এক প্রকার অমানবিক হবে। বাট যে জিনিসটা করবেন, যে টপিকসটাই পড়েন সেটা আমি মনে করি এভাবে যান। মনে করেন আমরা আজকে ইনপুট ট্যাক্স নিয়ে পড়লাম, তাই না? আপনি ইনপুট ট্যাক্সে আমার স্লাইডগুলো বা যেটা দেখলেন, দেখার পরে আপনাকে অবশ্যই আপনি ওই রিলেটেড
ম্যানুয়ালে যান, তাহলে ম্যানুয়ালে আর একটু বেশি আছে। তাহলে মানে ওই টপিকগুলো যখন আপনি একবার ম্যানুয়াল থেকে পড়বেন, একবার সাথে আমারটা রিলেট করবেন, দেন আপনার জন্য অনেক বেশি কাজে আসবে। এখন শুধুমাত্র আমার সিনাপসিসের উপর থাকলে আপনি, আমার এখানে তো খুব ছোট আকারে দেওয়া, একদম অল্প লেখা, এই অল্প লেখে তো আপনি মনে করেন যে আপনি 10টা লাইন যদি আপনার জানা থাকে আপনি 4টা লাইন লিখতে পারবেন, কিন্তু আপনার আসেই তো এখানে 4 লাইন। এখন 4 লাইন জানা থাকলে আপনি লিখতে পারবেন পরীক্ষায় 1 লাইন। বুঝতে পারছি কথাটা? জি স্যার বুঝতে পারছি। রিড করবেন, মানে এটাকে বেস ধরে বা ওইটা বা ওইখানে ওই চ্যাপ্টারটাকে বেস ধরে আমারটাতে আসেন, অথবা আমার এই সিনাপসিসগুলো থেকে বেস করে মেইন ইতে যান, ম্যানুয়ালে যান, দুটিতে ভাইস ভার্সা লাগবে। যখন আপনি এরকম 2-1টা চ্যাপ্টার তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটা পড়তে হবে, তখন দেখবেন যে আপনি আপনার মতো করে লিখে আপনি আপনার সিনাপসিস তৈরি করে ফেলছেন। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এক্সামে কি এরকম মানে এমসিকিউ আকারে থাকবে? না না নো নো সরি, না এটা এখন এরকম থাকবে না, আপনার থিওরি আকারে থাকবে। এটা দিচ্ছি শুধুমাত্র আপনারা কতটুকু বুঝতেছেন সহজে বোঝার জন্য। এখন তো আমার কাছে আর কোনো টুলস নাই রে ভাই। আমি আপনাদেরকে সামনাসামনি ক্লাস নিলে একরকম ব্ল্যাকবোর্ডে লিখতে পারতাম, বোর্ডে লিখতে পারতাম, আপনার সাথে আমি কথা বলতে পারতাম, হ্যাঁ, বাট সেই প্রতিবন্ধকতাগুলো মিনিমাইজ করার জন্য আমি এটা আমার নিজের ওন ক্রিয়েটেড, এটা কিন্তু আমাকে আইসিটি বলেনি, এটা আমি নিজে, আমি প্রথম দিন ক্লাস কিন্তু ক্লারিফাই করছি যে এটা আসলে আমি দিচ্ছি আপনাদের একটু ইন্টারেস্ট গ্রো করার জন্য, আর নাথিং এলস। আমার বিশ্বাস এটা যখন করেন তখন আপনারা নিজেরা একটু অথবা ইন্টারেস্ট পেয়ে থাকেন। আই থিংক সো। জি স্যার। আপনারা যদি এটাতে কমফোর্ট ফিল না করেন, আই ক্যান স্টপ ইট, নো প্রবলেম। না স্যার না স্যার, না স্যার এটা চলবে নিঃসন্দেহে। স্যার এটা অনেক ভালো স্যার হচ্ছে। আপনারা একটা কাজ করবেন, আপনারা যেদিন আমার ক্লাসটা হয়, আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন যাই, আপনার কালকে একবার ওই সিনাপসিসটা পড়বেন, দেখবেন যে মানে ইজি হইতে থাকবে আস্তে আস্তে। কারণ ভ্যাট আইন জিনিসগুলো আসলে পড়তে পড়তে ইজি হয়, আর ভ্যাটটা এমনি একটু জটিল। স্যার এর পাশাপাশিও মানে কোনগুলো পড়বো, এসআরও তারপর ভ্যাটের, এগুলো একটু বললে ভালো হতো। আসলে এসআর তো কোনো সীমা পরিসীমা নাই, ভ্যাটের আইনের কোনো সীমা পরিসীমা নাই। এখন আমি একদম মানে বললে স্যার, জি স্যার আমাদের এক্সামের জন্য আসলে কোনগুলো, এর জন্য আমি যে টপিকগুলো ধরছি এই টপিকগুলো রিলেটেড, ম্যানুয়াল বলেন, ম্যানুয়াল বইটা বলেন, ওগুলো পড়েন, টপিকস বেস গেলে হয়ে যাবে আশা করি। আপনারা হয়তো দেখতেছেন যে রিটার্নটা আমি 4টা স্লাইডের ভিতরে শেষ করলাম, ইনপুট হচ্ছে 5টা স্লাইডের ভিতরে, এটা এত ছোট, আসলে এত ছোট না। জি স্যার। এখন আমি আইনের বই জাস্ট কাট এন্ড পেস্ট করে আপনাদেরকে দিলে আপনারা দুইজনও ক্লাস করবেন না এখানে। ওকে, আমি আর 1 মিনিটের ভিতরে নিব, না হলে আমি অফ স্টপ করব। হ্যাঁ, কারণ আমি আসলে 3 ঘন্টা ক্লাস নেওয়াটা এরকম ডাইরেক্ট ব্রেক ছাড়া, বা এই জন্য আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার ভিতরে যতটুকু পড়াবো পারফেক্টলি চেষ্টা করব যে ডেলিভারি দেওয়ার জন্য। এটা ভালো হচ্ছে স্যার, এটাই ভালো। 3 ঘন্টা পড়াইলে আসলে আপনারা কতটুকু এনার্জি পাবেন আমি জানি না, কারণ আমাকে তো বলতে হচ্ছে। স্যার আমি টাইম চেয়েছিলাম, আমি অনেক আগেই সাবমিশন করে দিয়েছি, আর মনে হয় কেউ দেবে না। ওকে, তাহলে আমরা মিউট প্লিজ, মিউট। দেখেন আপনাদের রেসপন্স দেখেন। ওকে, প্রথম কোশ্চেনটা কি ছিল? হয় না পারসন ক্যান, কে কয়টা ছিল আনসার এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। এখানে ছিল হয় না পারসন ক্যান টেক দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট, কখন একজন ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারে? যদি সে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয় সে কি নিতে পারে? জি স্যার। ব্যাংকিং চ্যানেল হয় না স্যার। আচ্ছা,
তারপরে সে যদি পার্সেস রেজিস্টার মেনটেন করে পার্সেস আর কার্ডের ফ্লোতে ফোর সাকসিডিং ট্যাক্স পিরিয়ডের ভিতরে যে সে নিতে পারে, ঠিক না? জি স্যার। When any goods and service has been entered in the purchase register রাখতে হবে নিতে হইলে, তাই না? জি, When 2 in- আর 3 দুইটাই आंसर হবে। আর when input tax paid in the manufacturing exempted goods and rendering exempted service. এটা পারবে? না এটা হবে না স্যার। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে যে হুইচ প্রোডাক্ট এন্ড সার্ভিস শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ইনপুট। নিচের কোনটা ইনপুট হিসাবে ক্রিয়েট হবে না? 3 আর 4 স্যার। আচ্ছা, when you can give a increasing adjustment, কখন increasing adjustment দিতে পারবে? কখন increasing adjustment দিতে পারবেন? If any payment not paid through banking channel, আপনি ব্যাংকিং চ্যানেল ছাড়া দিলে increasing adjustment দিতে পারবেন? না স্যার। increasing adjustment নেওয়া সত্ত্বেও যে আপনার এই যে ভাই রাস্তায় আছেন উনি একটু এটা বন্ধ করেন, আপনাকে রেসপন্স না করলে আমরা ধরে নিব। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এইসব ক্ষেত্রে সে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে পারবে, তাই তো? তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আপনি দেখেন ইফ এনি পেমেন্ট নট পে থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল, তাহলে সে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে পারবে, ঠিক আছে? ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাকি? তাহলে এটা ভ্যাট ডিডাক্টেড ফ্রম সাপ্লায়ার্স পেমেন্ট, এইটা ওকে। তাহলে এই দুইটা, আর এইখানেও সেম, জাস্ট অল্টারনেট বাকি দুইটা, ঠিক কি না? an enlisted person Moshuk form shall use the VAT, কোনটা ইউজ করবে সে? 9.1 9.1 স্যার। 9.2 স্যার, 9.2 স্যার। the enlisted person, keep in mind. ও জি স্যার 9.2 স্যার। 9.2 স্যার। এই দেখেন enlisted person 9.2, 9.1 হচ্ছে registered person. For submission of delay return, when a person may fill the application to the, কখন কত দিনের ভিতর করতে পারবে? স্যার 7 দিনের 7 দিন আগে। 7 দিন আগে প্রথমটা স্যার। 7 দিন আগের রিটার্ন সাবমিশন ডেটের 7 দিন আগে নাকি ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার 7 দিন আগে? রিটার্ন সাবমিটের 7 দিন আগে স্যার। নাকি এটা? এইটা না এইটা বলেন? না স্যার ট্যাক্স পেইড। স্যার রিটার্ন আমার মনে হয় রিটার্ন সাবমিট স্যার। মনে হয় কি আমি কি বলছি বা আইন কি বলছে? আইন বলছে মনে হয় কি বলছে দেখেন তো এখানে, এটা পড়েন তো। ট্যাক্স পিরিয়ড 1 নাম্বার, ঠিক আছে? ট্যাক্স পিরিয়ড নট রিটার্ন সাবমিট, মানে আপনি মনে করেন এখন কোন মাস? এখন হচ্ছে যে আপনার এই জানুয়ারি মাস, তাই না? আপনি যদি মনে করেন যে জানুয়ারি মাসের রিটার্ন আপনি ফেব্রুয়ারি মাসের 15 তারিখে দিতে পারবেন না, তাহলে জানুয়ারি মাসের 31 তারিখের আগে 7 দিন আগে মানে 23 তারিখের ভিতরে আপনাকে জানা দিতে হবে যে ভাই আমি আগামী 15 তারিখের ভিতরে রিটার্ন সাবমিট করতে পারবো না। এইটা না কিন্তু যে আপনি আগামী মাসের 15 তারিখ মানে ফেব্রুয়ারি 15 তারিখের আগে 7 দিন মানে ফেব্রুয়ারি 7 তারিখে জানাইলে হবে না। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার। According to Moshuk 9.1, how many part available you need to pay the VAT? Sir 11. Which formula is correct? কোনটা correct? Sir second one. Second one? Yes sir. Are you sure? Last one. স্যার প্রথমটা স্যার। প্রথমটা কে বলছেন? নাম বলেন। প্রথমটা স্যার। প্রথমটা কে বলছেন? আদিল ইসলাম স্যার। দেখেন আমি এখানে এই দেখবেন গ্রেটার দ্যান রুট দেন দেখেন ভালো মতো, তার উপরে ইনক্রিজিং এই দেখেন, এটা আর এটা একই না? ফার্স্ট ওয়ান আনসার খেয়াল করেন, এই দেখেন
ফার্স্ট ওয়ান না লাস্ট ওয়ান? স্যার লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান হবে, ইয়েস। সরি, আমি নিজে ভুল করছি, আমি নিজেই তৈরি করছি, নিজেই বুঝতেছি না। লাস্ট ওয়ান, ঠিক আছে, লাস্ট ওয়ান। ওকে, আচ্ছা, এটা কোনটা? When a foreign person cannot get refund in the against the purchase of taxable goods. দুটোই স্যার। স্যার দুটোই হবে। দুইটাই। তাহলে আপনাদের রেসপন্স দেখেন, আপনাদের রেসপন্সের অবস্থা দেখেন। আমি আপনাদের কারেক্ট আনসার কালকে সকালে পাঠিয়ে দিব, মানে যেগুলা যে যেখানে মিস্টেক করছেন, মিস্টেক অনেকে করছেন, আজকেরটা মনে খুব ইজিলি পারেন নাই কেউ। আজকের সাবজেক্টই তো খারাপ স্যার। না না, খারাপ না, আপনারা তো অ্যাটেনশন দেন নাই, দিস ইজ দ্য প্রবলেম। যেমন দেখেন এই যে কোশ্চেনটা আমি কয়েকবার বলছি যে এটা 11টা, তাহলে আমার এই 6টা ভাই এদিকে গেছে কেন? দেখছেন, এটাতে অ্যাসেস করো। তারপরে দেখেন এখানে গ্রস মিস্টেক করছে, বাট এর রাইট হচ্ছে যে এটা, মানে আপনি দেখেন এখন আপনি যদি দেখেন আপনার প্রায় 54% ভুল আনসার দিছে। স্যার 14 উল্টা দিছে। বুঝতে পারছেন? ওকে, তো এইটা হচ্ছে যে আমি এটা পাঠিয়ে দিব আপনাদেরকে। এর মধ্যে যদি অন্যরা যারা অ্যাটেন্ড করেন নাই তারাও যদি চান অ্যাটেন্ড করতে পারেন, সমস্যা নেই। এটা আসলে কিছুই না, জাস্ট আপনি কতটুকু কনসেন্ট্রেশন দিতে পারছেন, আপনি বুঝতে পারছেন কিনা। কারণ কোশ্চেন সবগুলো আনসার গুলো হচ্ছে সব কাছাকাছি আনসার, যে আপনি একদম রাইট জায়গায় যেতে পারছেন কিনা বা পারফেক্টলি বুঝছেন। এই যে মনে করেন যে আমরা যে ফর্মুলা দিলাম এখানে গ্রেটার দ্যান রুট দেন চেঞ্জ, আমি নিজেই পাজল হয়ে যাচ্ছি, তাই না? এটা আমি আপনাদেরকে একটু কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য শুধুমাত্র এই জিনিসটা করা, নাথিং এলস। এগুলো কোথাও পাবলিশড হবে না, কিছুই হবে না। ওকে, বাট এটা করলে আপনার এই যে মনে করেন যে 2 ঘন্টা শুনলেন 10 মিনিট দিলেন, তাহলে 2 ঘন্টা যতটা না ব্রেন স্টর্মিং করছেন, এখন তার চেয়ে বেশি, আরো বেশি করছেন ব্রেন স্টর্মিং। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা দেখবো, নেক্সট ক্লাস নিয়ে আমি বলে দিন। আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমি এখন নেক্সট ক্লাস কন্টেন্ট নিয়ে বলে শেষ করব। জি স্যার, ঠিক স্যার আছে। ওই যে স্যার বলেন, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, নাম বলেন। ব্যাংকিং চ্যানেলে স্যার মাইদুল ইসলাম স্যার, স্যার ব্যাংকিং চ্যানেলে 1 লক্ষ টাকার বিষয়ে একটু বলেন তো, একটু মাথায় গেলে ঘুরপাক খাচ্ছে মানে যদি 1 লক্ষ টাকার উপরে কোনো পেমেন্ট যদি ব্যাংকিং চ্যানেলে ছাড়া করেন, ব্যাংকিং চ্যানেল মানে বুঝেন তো, ক্রস চেক, অ্যাকাউন্ট ট্রান্সফার, মানে ক্যাশে, মানে ব্যাংকিং চ্যানেল ছাড়া মানে হচ্ছে ক্যাশ, সোজা কথা। ক্যাশে করলে সেটার জন্য আপনি ক্রেডিট পাবেন না, সেটার যে জন্য যে ভ্যাটটা দিবেন সেটা ক্রেডিট পাবেন না। বুঝাইতে পারছি বস? জি স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা ট্রাই করব, ইম্পোজিশন অফ পেনাল্টি। এই যে আমরা যত ধরনের ইরেগুলারিটি করি, যতই করি, সেটার জন্য পেনাল্টি গুলা কি, অফেন্সিভ পানিশমেন্ট, জেল জরিমানা গুলা কি, তারপর অডিট ইনভেস্টিগেশনে আমাদের কি ধরনের অডিট ইনভেস্টিগেশন, কি ধরনের ই হবে সেটা, এবং আপনার জেল জরিমানা হইলো আবার আপনার বা কোনো একটা জিনিস সক্ষুব্ধ হইলেন, একটা অর্ডার দিল ডিসিটি, হ্যাঁ, আপনি সেটা মনোপুত হইলো না, সেটার এগেইনস্টে আপনি বিচার আদালতে যাবেন, অ্যাপিল এন্ড রিভিশন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেকগুলো ফর্ম ইউজ করি, সেই ফর্মে মেজর কিছু ফর্ম নিয়ে আলাপ করব, যে মেইনটেনেন্স অফ ফর্ম এবং নোটিশ গুলা কি। বুঝতে পারছি কথাটা? এই টপিকস গুলো 5টা টপিকস থাকবে, সাথে হয়তো আরো কিছু থাকবে অ্যাসেসমেন্ট থেকে। নেক্সট ক্লাসটা আমরা চেষ্টা করব, তবে নেক্সট ক্লাসটা হয়তো কালকেও হতে পারে অথবা হতে পারে, কারণ আমি নেক্সট স্যাটারডে মেবি থাকবো না ঢাকায়। আমি চাচ্ছি না বাইরে থেকে ক্লাস নেওয়া। তো দিস ইজ মাই আমার পার্ট এতটুকু। আপনাদের যদি কেউ কিছু বলতে চান বলেন, নয়তো আমি ক্লোজ করব। জি স্যার, ক্লোজ করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর যারা স্যার, আমি সবাইকে দিয়ে দিছি। থ্যাংক ইউ স্যার।